তাকে পদত্যাগ করতে বললাম আমরা, সে দেশ ত্যাগ করলো কেন? আমাদের টার্গেট তখন শেখ হাসিনা, জনগণের টার্গেট ছিল গণভবন, শেখ হাসিনাকে আমাদের ধরতে হবে। ধরতে হবে মানে ছাত্রলীগ তো প্রশ্নই নাই, ওর মানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এগুলো তখন আমরা মাথা থেকে ফেলে দিছি। 4 তারিখ রাতে আমাদেরকে ডিসিশন দেওয়া হলো ডু অর ডাই। ডক্টর শফিকুর রহমান সাহেব, ওনাকে আমাদের মধ্যে মনে হতো যে উনি একটু মানে সাদামাঠা মানুষ, অত বেশি গভীরে যান না। কিন্তু যখন দায়িত্ব পেলেন 19শে জুলাই জাতীয় সমাবেশ যেটা আমাদের হচ্ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, তো লক্ষ লক্ষ লোকের উপস্থিতি, হঠাৎ করে আমির জামাত যখন অসুস্থ হয়ে পড়লেন, তো আমি উপস্থাপনার কারণেই প্রথম সারিতে একদম কর্নারে আমরা ছিলাম 3 জন, 4 জন, আমি, জোবাইর ভাই এবং মতিউর রহমান আকন ভাই, রেজাউল করিম ভাই। তো স্বাভাবিক দূর থেকে আসতে আমাদের একটু সময় লেগে গেছে, ততক্ষণে তো সিকিউরিটি সহ পৌঁছে গেছে। উনি পড়ে যাওয়ার প্রেক্ষিতে ওনার মাথা থেকে টুপিটাও পড়ে গেছে। আমি আমির জামাতগণকে তো অনেককেই পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রফেসর গোলাম আজম সাহেবকে পেয়েছি, মাওলানা মতিউর রহমান জামি ভাইকে পেয়েছি, এরপরে ওনাকে এখন পাচ্ছি মাঝখানে আমাদের জনাব মকবুল আহমেদ সাহেব মরহুম, ওনাকে পেয়েছি। মানে ওনাদের সাধারণত মানে টুপি ছাড়া লোকালয়ে মানে আসাটা ওনাদেরকে প্র্যাকটিস দেখি নাই আমি আর কি। মানে এটা ওনারা পছন্দ করতেন না। যেমন আমি খুব কাছ থেকে অনেক সময় দেখেছি যে আমি আর উনি হয়তো কথা বলতেছি, বাট ওনার হয়তো টুপিটা এখন মাথায় নেই। তা আমি যদি বলতাম যে এখন আমার সাথে একজন লোক আসছে, উনি এটা আপনার সাথে জাস্ট সালাম দিয়ে চলে যাবেন, বাট ওই সময়টুকুতেও ওনারা বলতেন আর কি সবাই। আমি কয়েকজনকে এটা দেখেছি যে আচ্ছা ঠিক আছে আমি একটু রেডি হয়ে নিতে। রেডি হওয়ার একটা বড় অংশ থাকতো ওনার মাথায় টুপিটা পরা আর কি। তো এটা ছাড়া ওনারা সাধারণত নিজেদেরকে ইয়ে করতে চাইতেন না, প্রেজেন্ট করতে চাইতেন না। তো ওই সময় আমার তখন মনে হলো যে এত লক্ষ লক্ষ মানুষ, দেশ দেশের বাইরে কোটি কোটি মানুষ এটা ফলো করছেন, উনি পড়ে গেছেন ঠিকই আছে, কিন্তু ওনার আমি আবার মাথায় দেওয়ার সময় ভাবতেছিলাম উনি তো পড়ে যাওয়াতে ওনার মাথাটা ঘেমে গেছিল, মাথায় ফ্যান দিয়ে বাতাস দেওয়া হচ্ছে, ছোট ফ্যান ছিল ওটা দিয়ে, আবার ওনার ঘাড়েও ফ্যান দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে উনি এটা ফিল করবেন, বা পরবর্তীতে হয়তো আমাদের কাউকে বলতে পারতেন বা বলতে পারেন যে তোমরা তো সবই করলা, বাট আমার মাথায় টুপিটা দিলা না কেন। এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে ওনার টুপিটা দেওয়া প্রয়োজন ছিল, এবং আমার মনে হয়েছে যে এটা উনি হয়তো ওনার সাথে এই জায়গাটা উনি যখন সুস্থ হয়ে উঠবেন বা দেখবেন, তিনি এটা খেয়াল করবেন যে আমার কর্মীরা আমি কি পছন্দ করি বা আমার প্রয়োজনটা কী, আমাকে নিয়ে তারা শুধু ব্যস্ত থাকে নাই, আমার সামগ্রিক প্রেজেন্টেশনটা কী জনগণের কাছে আমার, সেই জায়গাটাও আমার কর্মীরা খেয়াল রেখেছে কিনা, এই জায়গাটা আমার মনে হয়েছে। সেই কারণেই মূলত আমি এটা করেছি আর কি। আচ্ছা, আপনি তো অনেকজনকে পেয়েছেন আমির জামাত হিসেবে আপনি বললেন, তো সেই দৃষ্টিকোণ থেকে বা ডক্টর শফিকুর রহমানের একটা ভাগ্য ভালো যে একটা অভ্যুত্থানে ওনার দায়িত্ব এটা হয়েছে, তো সেক্ষেত্রে তাকে কেমন পেয়েছেন, কেমন দেখেছেন, বা নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমানকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি তো ছাত্র শিবির করি প্রায় 25 বছর, আর এখন জামাত ইসলামীও করি প্রায় তাও 17 বছর, 20 বছর চলতেছে আর কি। ছাত্র শিবির যখন করতাম তখন মনে হতো যে এই কেন্দ্রীয় সভাপতি যাওয়ার পরে কে চালাবে। আমি কেন্দ্রীয় সভাপতি তো কমপক্ষে আমার মানে কর্মী অবস্থায় 12-13 জন পেয়েছি। আলহামদুলিল্লাহ এই আন্দোলনে এটা সবচেয়ে ক্যাসমেটিক ব্যাপার এবং ইন্সপায়ারিং ব্যাপার, এবং এটা খুব অ্যাস্টনিশিং ব্যাপার একটা। যে চলে যেত, আমাদের যে আসতো, তখন মনে হতো যে ওনার আরও আগে আসা উচিত ছিল। কিন্তু যতক্ষণ যে থাকতো ততক্ষণ আমাদের আবার একটা টেনশন থাকতো যে উনি চলে গেলে কি হবে। কিন্তু এটা এই সংগঠনের প্রতি আল্লাহর মেহেরবানি বলবো, আল্লাহর দয়া, আর আমাদের দায়িত্বশীলদের প্রতি ভালোবাসা, এবং দায়িত্বশীল বা আমাদের নেতৃত্ব, আমাদের জনশক্তির প্রতি, কর্মীদের প্রতি ভালোবাসার এটা একটা বড় হৃদ্যতা, একটা ব্রিজ আপ, যে মানে যতক্ষণ উনি থাকতেন ততক্ষণ মনে হতো ওনার পরে কী হবে। তো উনি গিয়ে আবার যখন একজন নতুন আসতেন, মানে পরবর্তী জন আসতেন, তখন মনে হতো যে উনি আরও আগে আসলে বলে ভালো হতো। ঠিক জামাত ইসলামীতে আমার ব্যক্তিগত অনুভূতি যে প্রফেসর সাহেব যখন ছিলেন তখন মনে হতো যে ওনার কোনো বিকল্প নেই, আসলে ওনার বিকল্প নাই, এটা ঠিক। যে এবং যারা পরবর্তীতে এসছেন প্রত্যেকের নেতৃত্ব থেকেও বলেছেন যে ওনার বিকল্প নেই। এরপরে নিজামী ভাই আসলেন। নিজামী ভাই তো এমন যে মানে মনে হতো যে উনি
যতদিন জামাত ইসলামী থাকবে, পৃথিবী থাকবে, ততদিন উনি থাকলে আমাদের জন্য ভালো। আল্লাহ তাআলা ওনাকে শহীদ করলেন। মাঝখানে উনি জেলখানায় অবস্থানরত অবস্থায় আমাদের জনাব মকবুল আহমেদ সাহেব, যাকে রাজনৈতিকভাবে অনেকেই হয়তো খুব ফোকাসিংয়ে ওনাকে দেখার সুযোগ পান নাই পরিস্থিতির কারণে। তো উনি কিন্তু অত্যন্ত চৌকস একজন মানুষ, ধীশক্তি সম্পন্ন একজন, ধীমান শক্তি একজন মানুষ, অসম্ভব। এবং খুব দৃঢ়দৃষ্টি নিয়ে উনি কথা বলতেন, খুব ছোট ছোট কথা বলতেন, অল্প কথা বলতেন, জিস্ট কথাটা বলে দিতেন। ওনার মিটিং খুবই ছোট হতো। তো উনি যখন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন কিন্তু খুব ক্রিটিক্যাল মুহূর্তে, এবং ওনার সাথে আমি জেলখানায় একসাথে থাকার সুযোগ পেয়েছি। আমি যখন লম্বা টাইম জেলখানায়, আমার জামিন হয়ে গেছে বাট বের হতে পারছি না, সে সময় আপনাদেরও মনে থাকার কথা যে আমাদের 10 জন একসাথে গ্রেপ্তার হয়েছিলেন, ভারপ্রাপ্ত আমির জামাত সহ এই ডক্টর শফিকুর রহমান, তারপরে আমাদের অন্যান্য আরও 10 জন সিনিয়র নেতৃত্ব। তো জেলারের পক্ষ থেকে, সুপারের পক্ষ থেকে বলা হলো যে সিনিয়র 2-3 জনকে মাসুদের রুমে দিয়ে দেন, যেহেতু ওনার রুমটা মানে ঠিকঠাক করা আছে আর উনি একটু তত্ত্বাবধান করতে পারবে। তা আমি খুব খুশি হলাম। আমি সকালে আগেই শুনছি, সকালবেলা উঠেই আমি ফাইলে মানে লোকদের লোক লাগায় রাখছি, যেখানে ফাইল হয় মানে যেখানে ওনাদেরকে কে কোথায় যাবে এটা ফিক্সড হয়। তো ওনাদের ফিক্স আপ তো রাতেই হয়ে যায়, বা বাইরে থেকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। আমি পেয়েছি ওনাকে, মানে ওনার মতো এই বার্ধক্য, অসুস্থ, এবং উনি ইনসুলিন ব্যবহার করেন 3 বেলা, সেই মানুষটাকে আমি দেখেছি যে রাত 2টা-2:30টার সময় উঠে উনি তাহাজ্জুদ পড়েন। সেই মানুষটাকে আমি দেখেছি যে সব সময় যতটুকু ঘুমে থাকেন, একটু রেস্ট নেন, বাকি সময়টুকু তেলাওয়াতের উপরে থাকেন। অনেক সময় মুখস্থ তেলাওয়াত করেন, অনেক সময় দেখে পড়েন। আবার আমাকে মাঝে মধ্যে বলতেন, তোমার তেলাওয়াত তো মোটামুটি সুন্দর। আমি বললাম, না আমার অত সুন্দর না। বলছেন, না তোমার তেলাওয়াত সুন্দর। আমাকে ইমামতিতে দিতেন, যেহেতু আমি ছোট মানুষ, ইমামতি দিয়ে দিতেন যে আমরা তখন বয়স হয়ে গেছে, তুমি ইমামতি করো। তো ইমামতি তেলাওয়াত শুনে উনি প্রায় আমাকে মাঝে মধ্যে বলতেন যে তোমার যা যা মুখস্থ আছে তুমি আমাকে একটু শোনাও। তা আমি ওই তেলাওয়াত করতে থাকতাম। মানে এই মানুষগুলো আসলে কী ধরনের মানুষ, এটা দূর থেকে ওনাদেরকে বোঝা যায় না আসলে। আমিও বুঝতে পারিনি একেবারে, আপনাকে আল্লাহ সাক্ষী করে বলি, আমরা দূর থেকে দেখেছি, কিন্তু ওনাকে জেলখানায় আমি যখন কাছ থেকে দেখেছি তখন মনে হচ্ছে এরা আসলেই আল্লাহর প্রিয় মানুষ। এই মকবুল আহমেদ সাহেব, উনি এরপর তো উনি সরকারের নানা নির্যাতন, নিপীড়ন, স্ট্রেস, এগুলোতে উনি ইন্তেকাল করলেন। এরপরে আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব, ওনাকে আমাদের মধ্যে মনে হতো যে উনি একটু মানে সাদামাঠা মানুষ, অত বেশি গভীরে যান না। কিন্তু যখন দায়িত্ব পেলেন তখন মনে হলো যে উনি আরও 50 বছর আগে যদি জামাত ইসলামের হাল ধরতেন তাহলে ওদের জামাত ইসলাম আর একটা জায়গায় পৌঁছে যেত। এটা আমি যেটা বললাম যে নিতান্তই আল্লাহর মেহেরবানি, দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আল্লাহর একটা বিরাট রহমত থাকে। আর আমাদের নেতৃবৃন্দ দুটো কথা বলে যে সে হচ্ছে ভালো দায়িত্বশীল, যে তার জনশক্তিকে ভালোবাসে, সে হচ্ছে ভালো জনশক্তি যে তার দায়িত্বশীলকে ভালোবাসে এবং তার নাম ধরে দোয়া করে। আমাদের দায়িত্বশীলরা কিন্তু এরকম, আমাদের নাম ধরে দোয়া করেন, এই আমাদের মতো কর্মীদের নাম ধরে না দোয়া করেন। আমি যখন গ্রেপ্তার হয়ে প্রথম এসে যাই, আমাকে তো সরাসরি ডিবিতে নিয়ে গেল, ওখান থেকেই তো আমাকে হাসপাতালে মানে জেলখানা পাঠাবার আগেই তো আমি অলরেডি অসুস্থ হয়ে গেছি। তো আমাকে আমির জামাত, ওনারও সাক্ষাৎ আসছে, ফ্যামিলি, আমাদের তো দেখা করার সুযোগ ছিল না জেলখানার ভিতরেও। ওনাদেরকে খুব রেস্ট্রিক্টেড রাখতো, আমাদেরকেও খুব রেস্ট্রিক্টেড রাখতো। তো ওনাদের সাক্ষাৎ আসছে ওনার ফ্যামিলির, ভাগ্যক্রমে আমারও ফ্যামিলির সাক্ষাৎ আসছে। তো ওনারও অফিস কল, আমারও অফিস কল মানে হচ্ছে ওই জেলারের রুমে এক জায়গায়। এটা আমি পরে শুনেছি যে এটা পরিকল্পিতও হতে পারে আর কি, মানে আমাদের আইনজীবীরা সেটটা ওভাবে করেছে যাতে আমির জামাত আমাকে দেখতে চেয়েছেন যে মাসুদের সাথে তো ওখানে গিয়ে আমিও যেতে পারবো না, আবার মাসুদ আমার কাছে আসতে পারবে না। না এই নিজামী ভাই যখন, তো এটা বলছি যে আমাদের নেতৃত্ব আমাদের প্রতি কতখানি আর কি। তো আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ভাই, উনি ওনার ফ্যামিলির সাক্ষাৎ আসছে, আমারও সাক্ষাৎ আসছে। তো ওই সাক্ষাতের সুবাদে এক রুমে আমরা জেলার রুমে, তো আমি জাস্ট ঢোকার সাথে সাথে উনি চেয়ার থেকে উঠে এসে প্রথমেই আমার মাথায় মানে কোলাকুলি করে আমার মাথায় হাত দিয়ে বলছে, তোমার মাথা ঠিক আছে কিনা, আমার মাথায় ওরা কোনো আঘাত করছে? তা আমি বললাম যে আমির জামাত না, মাথায় আঘাত করেনি, আমাকে চেয়ারে শোয়ায় যখন ওরা বিটিং করছিল, পিটাচ্ছিল, তখন 2টা চেয়ার মানে পিটানোর সময় 2টা চেয়ার সরে যাওয়ার সময় আমার মাথাটা ফ্লোরে পড়ে গেছিলো একবার, তখন মাথায় লেগেছে। ওই সময় আমার বমি হয়ে গেছিলো আর কি, তখন ওরা ভয় পেয়ে গেছিলো, তখন আমাকে
রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে আসছে কাউকে না জানে, এবং দ্রুত আবার ওখান থেকে মানে মিনিমাম চেক আপ করে আবার সাথে সাথে মিন্টো রোডে নিয়ে আসছে। তো ওই সময় বলছিলাম যে তখন উনি আমার মাথায় কিছুক্ষণ ধরে দোয়া পড়ে বলল যে আমাদের সময় শেষ। এটা একদম ওই সময়ের কথা, মানে আমাকে কোলাকুলি অবস্থায় রেখেই আমার মাথায় হাত দিয়ে দোয়া পড়তেছেন, দোয়ায় ফু দিয়ে তারপর বললেন যে আমাদের সময় শেষ, এখন তোমাদের সময়, তোমাদেরকে জামাত ইসলামী দেখে রাখতে হবে, ইসলামী আন্দোলনের বোঝা তোমাদের উপরে রেখে গেলাম, আর তোমাদের মাথার দায়িত্ব আল্লাহর কাছে দিয়ে গেলাম, তোমাদেরকে আল্লাহ দেখবেন। তো এই যে আমাদের প্রতি তাদের ভালোবাসাটা, এটা বলছি এই যে আমাদের নেতৃত্ব জনশক্তির প্রতি একটা অসম্ভব ভালোবাসা, আবার জনশক্তিও আমাদের নেতৃত্বের প্রতি। দেখেন আমি যেমন ডাক্তার শফিকুর রহমান, এটা আমি বলবো না যে অন্য কোনো নেতৃবৃন্দ এরকম অসুস্থ হলে হয় না, কিন্তু আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের প্রতি মানুষের যে সর্বস্তরের একদম আপার লেভেল থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত দেশের বাইরের বিভিন্ন পর্যায়ের মানুষেরা যেভাবে তার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, আমাকে অনেকে বলেছে যে কাবার গ্লাভ ধরে তারা চোখের পানি ফেলেছেন, ওমরা করেছেন ওনার জন্য অনেকে, কেউ কেউ ওটা বলেছেন যে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজার পাশে যে জায়গাটা, সেখানে গিয়ে ওনারা দোয়া করেছেন তার জন্য। তো এই মানে নেতৃত্বের প্রতি জনশক্তির প্রতি নেতৃত্বের নিরেট অন্তরের ভালোবাসা থাকলে আপনার যোগ্যতাটা তখন মাপকাঠির মূল হয় না, মূল হয় আন্তরিকতাটা, দরদটা, ভালোবাসাটা, দেশপ্রেমটা, তার ডেডিকেশনটা। আমাদের এই সংগঠনের ডেডিকেশনটাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, যে কে কতখানি আমাদের এই আন্দোলনে। উনি মানে আমাদের এমন হয়েছে যে আমি অমুক জায়গায় আসতেছি, তোমরা এই কয়টার সময় থাকবা, আমাদের হয়তো 2-4 মিনিট এদিক ওদিক হয়ে গেলেও উনি গিয়ে দেখতাম যে উনি আগে চলে আসছে। এরপর আমরা হয়তো 2টা কাজ করি, উনি তার চেয়ে কয়েক গুণ কাজ করেন। এবং আমি একটা সাক্ষাৎকারে বলেছি, উনি অসুস্থ হয়ে যাওয়ার পিছনে আল্লাহ তাআলার তো ফয়সালা নির্ধারণ করা, কিন্তু 3টা জিনিস আমার কাছে মনে হয়েছে। যে উনি খান কম, খুবই কম খান, মানে ওদের সাথে খাইলে কখন উনি খান আর কখন শেষ করেন এটা বুঝতেও পারি না, 1। আর 2 হলো ম্যাক্সিমাম দিন উনি রোজা রাখেন, ম্যাক্সিমাম দিন, মানে কোনো অকেশন আমি ধারণা করি যে আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামের আগে উনি লম্বা টাইম রোজা রেখেছেন। এমনিতে তো সোমবার বৃহস্পতিবার কমন উনি রোজা রাখেন, আমরা সোমবার বৃহস্পতিবার ওনাকে দাওয়াত সাধারণত দেই না আর কি, দেই না, মানে যে উনি বলেন যে আমি তো সবসময় খাই না, রোজা রাখেন এটা আবার বলেনও না কখন উনি, মানে উনি একটু অন্যরকম মানুষ আর কি। আপনারাও তো মাঝে মধ্যে খেয়াল করেন সাংবাদিক বৃন্দের জবাব উনি এমনভাবে দেন যে আপনারা কিন্তু ওইটা এক্সপেক্ট করেন না। ওই যে আওয়ামী লীগের একটা কোশ্চেন করছিলেন যে আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে চান কিনা, তো স্বাভাবিকভাবে আপনারা এক ধরনের উত্তর আশা করছেন। উনি কিন্তু বলছিলেন যে আমরা আওয়ামী লীগকে চাইব কি, আওয়ামী লীগ তো 17 বছর নির্বাচন চায় নাই, তাদের উপর জুলুম করবো কেন, মানে অত্যন্ত মানে শৈল্পিকভাবে উনি কথা বলেন, অসম্ভব শৈল্পিকভাবে। ধরেন রোজা আছেন, বলবেন না, বলবেন যে সবসময় কি খাওয়া যায়, শরীরের একটা হক আছে না, খাবারের একটা হক আছে, বলে যে খাওয়া যেমন আমার শরীরের হক, আবার খাবারেরও একটা হক আছে, ওরও তো হক আছে, ওকে সবসময় খেলে হবে, ওকে তো একটু রেস্ট দিতে হবে। এভাবে মজা করে কথা, তখন আমরা বুঝতে পারি যে উনি আসলে রোজা আছেন। তো ওই যে বলছিলাম যে উনি খান কম, ম্যাক্সিমাম রোজা রাখেন, রাত জাগেন প্রচুর। রাত জাগেন মানে হচ্ছে আমাদের মতো মোবাইল দেখেন না, উনি হয়তো ঘুমাতে ঘুমাতে 10টা 11টা বেজে যায়। আমাদের এই যেখানে আমি কথা বলতেছি এখানে ওনার একটা প্রোগ্রাম ছিল 9:30 10টা বাজে, শিক্ষকদের, ঢাকা ইউনিভার্সিটির টপ লেভেলের সিনিয়র প্রফেসরদের 9:30 বাজে ঘড়ি দেখে উনি বললেন যে আর 30 মিনিট প্রোগ্রাম কন্টিনিউ করবে, এর মধ্যে যে যা কথা বলতে পারেন। তো মানে একজন সিনিয়র টিচার একটু মনে করছে যে আমির জামাত আমাদেরকে ইয়া করছেন না, মানে আরেকটু আমাদেরকে ওন করলে ভালো হতো। তো এটা বুঝতে পেরে উনি বললেন যে দেখেন, বান্দারও হক আছে, আল্লাহরও হক আছে। 10টার পর থেকে আমার শরীরের হক, রাত 2:30টার পর থেকে আল্লাহর হক আদায় করতে আমাদের প্রত্যেককে সুযোগ দিতে হবে। উনি এটা বলেন নাই যে আমাকে সুযোগ দিতে হবে, আমাদের প্রত্যেককে সুযোগ দিতে হবে। উনি ইন্সপায়ার করেছেন যে রাত 2:30টার পরে 3টার পরে তো আমাদের আল্লাহর হক আদায় করতে হবে। আপনি দুনিয়া চালাবেন, যেই দুনিয়ার মালিক যিনি, তার সাথে আপনার সম্পর্ক না থাকলে আপনি দুনিয়া চালাবেন কীভাবে? উনি এই কথাটা কমন বলেন, এবং 2টা শব্দ প্রায় আমাদেরকে স্মরণ করেন যে ফুরসান আর নাহার। আপনি যদি দিনের বেলা সৈনিক হতে চান তাহলে আপনাকে অবশ্যই রহবানের লাইন, রাতের বেলার দরবেশ হইতে হবে। রাতের বেলার দরবেশগিরি ছাড়া আপনি দিনের বেলা সৈনিকগিরি সফলভাবে পরিচালনা করতে পারবেন না, অসম্ভব। তো সেই জায়গায় উনি বলেন যে ঘোড়ার পিঠে যিনি চড়বেন দিনের বেলা, তাকে অবশ্যই রাত্রিবেলা জায়নামাজে কাটাতে হবে। তো এই জায়গাটা ওনার জন্য গুরুত্বপূর্ণ যে উনি খান কম, রাত জাগেন,
বেশি ঘুমান, বিশ্রাম করেন কম। আর 3 হলো কাজ করেন প্রচুর। মানে মনের দিক থেকে উনি মানে কাজ তো ওনাদের কাজের ধরন আমাদের কাজের ধরন তো ডিফারেন্ট। আমরা ফিল্ডে কিছু কাজ করি। আর উনি ব্রেন ওয়ার্ক করেন একদম বলতে হবে যে ঘুমের টাইমটুকু ছাড়া মানে ব্রেন ওয়ার্ক করেন 24 ঘন্টা। এটা এখন কিভাবে করতে হবে, এবং ওনার ফোনের কানেক্টিভিটি এটা মানে ইমাজিন আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমরা যখন ওনার সাথে 2-1টা মিটিংয়ে বসি, ওনার মানে আমাদের মিটিংয়ের ধরেন 45 মিনিট মিটিং হলে 45 মিনিট মিটিং হলে তার মধ্যে 30 মিনিটই ওনার ইনফরমেশন থাকে, বাকি 15 মিনিট আমরা সামারি আলোচনা করি। মানে 30 মিনিট উনি শুধু ব্রিফ করেন যে এই পয়েন্টের উপরে আমার অমুক 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 জায়গায় আমার কথা হয়েছে, অমুকে কথা বলেছে, অমুকে ফোন দিয়েছে, অমুকে, মানে সেই অমুক অমুকগুলো কিন্তু আবার আমার বা এরকম সাধারণ ক্যাটাগরি না, এমন এমন ক্যাটাগরি যে তথ্যগুলো ওই মিটিংয়ে দেওয়া প্রয়োজন। তখন আমরা বুঝতে পারি যে আসলে আমির জামাত তার জায়গা থেকে কি পরিমাণে তার ব্রেনকে এনগেজ রাখেন এবং কতটা পরিশ্রম তিনি করেন। প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্ট তো আমরা 11:30-12টা থেকেই আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল যে সেনাপ্রধান বক্তব্য দেবেন এবং শেখ হাসিনা দেশে নাই উনি পালিয়ে গেছেন। তো এটা একই সাথে আমার কাছে আবার বারবার আমাদের মাঠে আমরা আছি, আমাদের সাথে আমাদের সহযোদ্ধা মহানগরী সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাই, উনি ফোন দিচ্ছেন এক জায়গা থেকে যে ভাই আমাদের ভাইদের উপরে তো এখনও গুলি চলতেছে। কামাল হোসেন ভাই উনি ছিলেন চানখারপুরে, ওনার সামনে তখন স্টেট মানে 4টা ডেড বডি পড়ে আছে, শহীদ আনাস সহ 4টা ডেড বডি পড়ে আছে। তো উনি যখন এটা বলতেছে একই টাইমে, মানে আমি দুটো কথা বলছি, একই টাইমে আমাকে সাংবাদিকদের থেকে এবং ইয়াদের থেকে উত্তরপাড়া থেকে আমাকে বারবার ফোন করা হচ্ছে। ওই দিনই প্রথম আমরা রাত্রিবেলা থেকে অফলাইন ব্যবহার করা শুরু করেছি ডিসিশন নিয়ে, যা হয় হবে। তার আগ পর্যন্ত তো আমরা ইসে থাকতাম আর কি, সিগন্যালে, টেলিগ্রামে, এবং তখন তো হোয়াটসঅ্যাপটাও মানে ট্র্যাকিংয়ের মধ্যে চলে গেছে বলে আমরা জানতে পারলাম। তখন সিগন্যালে আর হলো আমরা টেলিগ্রামে থাকি। তো আমাদের যখন নিষিদ্ধ করা হলো 1 আগস্ট, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে উই আর ডেসপারেট, আমরা এখন আর মানে ডিফেন্স খেলবো না, এখন যা হয় হবে। মানে এখন আমরা এগ্রেসিভ খেলবো, সহজ কথা। আমরা এখন ডিফেন্স করবো না, আমরা এখন এগ্রেসিভলি আমরা মুভ করব। তো ওরা যেহেতু এগ্রেসিভলি মুভ করছে, এখন আমাদের আর কোনো মানে যেটা বলা হয় যে এখন যে পর্যন্ত আসছি হয় সামনে যেতে হবে, পিছনে ফেরার কোনো পথ নেই। তখন আমাদের ডিসিশন হলো যে আমাদের অফলাইনে আমরা চলে যাব। তো অফলাইনে ওই দিন 4 তারিখ রাতে আমি অফলাইন নিয়ে যখন যেখানে যাচ্ছি আমাকে টাইম টু টাইম আপডেট দেওয়া হচ্ছে, এবং আমাদের 2-1 ভাই যারা প্রশাসনে ছিলেন আমাকে পছন্দ করতেন, আমাদেরকে ভালোবাসতেন, তারা বলতেন যে মাসুদ ভাই আপনি এখন খিলগাঁয়ে, জাস্ট আসলে আমি তখন খিলগাঁয়ে, বলতেন যে আপনি এখন মৎস্য ভবনের সামনে, একদম দেখতাম যে হ্যাঁ ঠিক আমি মৎস্য ভবনের, বলছে আপনি এখনই একটু ওখান থেকে জায়গা চেঞ্জ করেন। মানে ওই দিন আমি 10 মিনিট 15 মিনিট পর পর জায়গা চেঞ্জ করছি, 15 মিনিট পর পর, এতটা মানে আমার মনে হয় যে আমাদের এক একজনের পিছনে এক একজন লোক লাগিয়ে রাখা হয়েছিল। তো এই অফলাইনে যেহেতু আমাদের অন্য নেতৃবৃন্দকে অনেকেই পাওয়া যাচ্ছিল না, ফোন কানেক্ট হচ্ছিল না, আবার আপনি জানেন যে নেটও কিন্তু খুব খারাপ ছিল, নেট মানে অনলাইন নেট একেবারেই ছিল না বললে চলে। তো ওই কারণে ওনাদেরকে পাওয়া যাচ্ছিল না। তো আমাকে অফলাইনে যেহেতু পাওয়া যাচ্ছে, বারবার ফোন করতেছে, তা আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। আমি একবার হাসতে হাসতে বললাম যে কি অ্যারেস্ট করবেন ওনাকে? উনি আর ওনাকে অ্যারেস্ট করে কী করবেন? বলছে যে ভাই আপনি এই সময় মজা করেন না। ওনাদের বলতেছে যে ভাই আপনি, আমরা বিরাট ঝামেলার মধ্যে আছি, ওনাকে আমাদের দরকার, আপনি মজা করেন না। আমরা আপনারাও মজা করেন না, আপনি ডাকতেছেন ওনাকে, আর আমার চানখার ফলে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে, আপনি কি এটা জানেন? বলছে মাসুদ ভাই আমাদের মেসেজটা গিয়েছে এটা বন্ধ করার জন্য, এই ক্র্যাকডাউনটা, মেসেজটা পৌঁছতে গ্রাসরুটে হয়তো একটু সময় লাগতেছে, বা কোনো কোনো অফিসার এখনও মেসেজটা যথাযথভাবে ধারণ করতে পারছেন না, এইটুকু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় নিলে ঠিক হয়ে যাবে। এটার জন্যই সেনাপ্রধান একটা বক্তব্য দিতে চাচ্ছেন, ওনার বক্তব্যটা গেলে যেন সব জায়গা থেকে প্রশাসন এটাকে ক্যারি করে। তো বক্তব্যটা উনি দিতে চাচ্ছেন, সব নেতৃবৃন্দের সাথে কথা বলার পরে উনি কথাটা বলতে চাচ্ছেন। তো আমি তখন আমাদের কয়েকজনকে ফোন করলাম, ওনারা বারবার বলতেছেন আমরা আমির জামাতকে ট্রাই করতেছি, আশা করি পেয়ে যাবো। পেতে পেতে আমাদের মানে 11:30-12টা থেকে শুরু হয়েছে, তখন 1টা 2টা 3টা 3:30টার মধ্যে তখন বারবার বলা হচ্ছে যে সেনা, একবার আপনারা স্ক্রলিংয়ে দেখতেছেন যে পিছানো হচ্ছে সংবাদ সম্মেলন, 3বার পিছানো হয়েছে।
তো ওনারা বললেন যে দেখেন আমাদের সবার সাথে অ্যাটলিস্ট কানেক্টিভিটি ডেভেলপ হয়ে গেছে, শুধুমাত্র আমিরে জামাতকে আমরা এখনও কানেক্টিভিটিটা করতে পারি নাই, দ্রুত ওনাকে দরকার। তো আলহামদুলিল্লাহ পরে ওনাকে পাওয়া গেছে এবং উনি ওখানে গিয়েছেন। ওনারা প্রথম গাড়ি পাঠাতে চাইছিলেন, পরে বললেন যে আমাকে আপনারা গাড়ি পাঠাই, এই গাড়িতে করে নেওয়াটা আপনাদের জন্য কঠিন হবে, তার চেয়ে বরং বেটার যে আমি আমার গাড়ি নিয়ে এবং সিকিউরিটি নিয়ে আমি চলে আসি। এবং এটা বলে, এটা আমিরে জামাতও বলেছেন যে, এবং আমরাও তো যারা এটার সাথে ইনভলভ ছিলাম, যে উনি যখন বের হয়েছেন, মানে উত্তরপাড়ার লোকেরা, সেনাবাহিনীর লোকেরা বলছিল যে আপনি আসতে পারবেন কিনা এই পর্যন্ত, পুরো রাস্তা তো ব্লক হয়ে আছে। আমাদের গাড়ি গেছিলো, কোনো গাড়ি ফিরে আসতে পারে নাই, মানে সব গাড়িগুলো ওরা নষ্ট করে ফেলছে। তো বলছি কী করা যায়, এখন আসতে তো হবে আপনাকে। আবার উনি এমন জায়গায় যে মোটরসাইকেল আসাটাও কঠিন। উনি বলেন যে আপনাদের চিন্তা করতে হবে না, আল্লাহর উপর ভরসা, ছাত্র জনতার সাথে আমার, জনতার প্রতি আমার আস্থা আছে, আমি বের হয়ে আসতেছি, আমি গাড়ি নিয়ে আসতেছি। উনি গাড়ি নিয়ে গেছেন, ছাত্র জনতায় ওনার গাড়িতে ডানে বামে ওই যে সিকিউরিটির মতো উঠে দাঁড়াইয়া, বাঁশি নিয়ে, পতাকা নিয়ে, তারপর ওনাকে একদম ইয়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে, গণভবন পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। তো যেটা বলছিলাম যে এভাবে ওনাকে তো মিটিংয়ে হাজির করা হলো। উনি যাওয়ার পরে আরও কিছু নেতৃবৃন্দের কথা উনি বললেন যে ওনাদের দরকার। দেখেন এই জায়গায় কিন্তু কোনো সংকীর্ণতার উনি পরিচয় দেন নাই। উনি বলছেন যে না, আমাদের আরও মুখ্য আমাদের সহযোদ্ধা যারা ছিলেন রাজপথে, আমরা ভূমিকা নিয়েছি, তাদেরও আপনাদের দরকার। তো ওনাদেরকে ডাকা হয়েছে তখন। তো আর মোনাজাতের কথা যেটা বললেন যে আমরা তো যখন 11:30-12টার দিকে আমাদের বিজয় মিছিল শুরু হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে, এরপরে শাহবাগ পর্যন্ত আমার পৌঁছতে প্রায় 5:30-6টা বেজে গেছে। মানে লোকদের কোলাকুলি, তারপরে আনন্দ করা, শুকরিয়া আদায় করা, বহু জায়গায় আমার মনে আছে আমার কপালে বালু এবং ময়লা বালু কপালে হয়ে গেছিলো, বহু জায়গায় আমি সিজদা করেছি, মানে আল্লাহর কাছে বারবার আমরা শুকরিয়া সিজদা করেছি। তো ওখান থেকে আমরা মিছিল নিয়ে লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার আগে আমরা সালাতুল আসরও ওখানে পড়েছি, পড়ে ওখানে আমরা সালাতুল হামদ আদায় করেছি, সিজদা করেছি মসজিদ থেকে বের হয়ে। তারপরে ওখান থেকে আমাদের মহানগরীর সম্মানিত আমিনুল ইসলাম বুলবুল ভাই সহ আমাদের মহানগরীর নেতৃবৃন্দ যারা ছিলেন, শিবিরের নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা মিছিল নিয়ে আমরা, আপনি জানেন যে আমাদের মহানগরী অফিস যেটা 48/1 পুরানো পল্টন, একই সাথে পাশাপাশি হলো 48/1 শিবিরের কেন্দ্রীয় অফিস। তো দুটো পাশাপাশি অফিস। আমরা প্রথমে অর্থাৎ 2011 সালে আমরা লাস্ট আমাদের অফিস থেকে আমরা বের হয়ে আসি মানে আমাদেরকে বের করে দেয় একদম বন্দুকের মুখে। আমার মনে আছে তখন এমপি আছেন আমাদের ভাই হামিদুর রহমান আজাদ ভাই, ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ ভাই, এখন সহকারী সেক্রেটারি ছিলেন। ওনাকে পর্যন্ত রুম থেকে, ওনার রুমটা আমরা লাস্ট ব্যবহার করতাম। ওনাকে এসে ডিবি এবং পুলিশ সরাসরি বললো যে আর কোনো অবস্থাতেই আপনাদেরকে আমরা এখানে বসতে দিতে পারবো না। আমাদের কিছু লোক অ্যারেস্ট করে দেওয়া হলো ওখান থেকে। ফাইনালি ওনারা আমাদেরকে বের করে তালা দিয়ে দিল, আমাদের অফিস ওনারাই তালা দিয়ে দিল। তালা দিয়ে আমাদের কিছু সিকিউরিটি, ওনারা বললো যে ওনারা 2-3 জন থাকবেন, আর কেউ আপনার এখানে আসবেন, আসলে গ্রেপ্তার করা হবে। এবং এরপর থেকে আমরা যারাই যেতাম গেছে, এরপরে আমাদের ভাইরা যেত, তো তাদেরকে গ্রেপ্তার করা হতো। এই 11 সালে লাস্ট বের হয়ে আসার পরে আমরা সর্বপ্রথম ওই দিন 5 তারিখে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাত 8:30 বা 8:15টার দিকে আমরা প্রথম অফিসে ঢুকি। আর এর আগে আপনাকে বলে রাখি, আরেকবার আমরা ওখানে মোনাজাত করেছি, তো এটা সম্মিলিত করা যায়নি, দোয়া করেছি। এবং আমি ওখানে ওই সময় আমি অফিসে ঢুকে আল্লাহর কাছে সালাতুল সিজদা মানে হামদুল সিজদা করেছি। 10 জুন মানে 2013 সালে আমরা যে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রোগ্রামটা করলাম, বড় প্রোগ্রাম যেটা হলো 23 সালে যে বড় প্রোগ্রামটা হলো, ওই প্রোগ্রামটার দিনও আমরা মনে করেছিলাম যে সরকার হয়তো এখন কিছুটা নমনীয় হবে। কিন্তু আমরা আসলাম, আমি রাতে কিছু ভাইদের নিয়ে আসলাম আমাদের অফিসটা দেখার জন্য। প্রশাসনের লোকজন ছিল, তো বললো যে যায়েন না, আমাদের নির্দেশনাটা ভালো না, আপনারা প্রোগ্রাম করেছেন, এখন যার যার বাড়িতে আপনারা চলে যান, বাসায় চলে যান। তাই বললাম প্রোগ্রাম করলাম, এত বড় প্রোগ্রাম হয়েছে, আমরা এখন একটু অফিসে বসি, কথা বলি। বলছে না, অফিসে যান কিন্তু বসেন না। তো তারপর আমরা গেলাম অফিসে। ওই দিনও আমি খুব আবেগ আপ্লুত হয়েছি যে 11 সালের পরে প্রায় কত বছর, মানে 7-8 বছর পরে আবার আমি ওখানে যাওয়ার সুযোগ পেলাম, 9 বছর পরে। আর এরপরে ওই দিন আমরা 8:30 8:15 যখন অফিসে ঢুকলাম, খুব স্বাভাবিকভাবেই আমাদের 3-4টা জিনিস স্মৃতিতে আসছে, যে এই অফিস যেখানে আমাদের
মাওলানা মতিউর রহমান নিজামী অফিস করতেন, এই অফিস যেখানে আব্দুল কাদের মোল্লা ভাই আমাদের এখানে দায়িত্ব পালন করেছেন, এই চেয়ার যেখানে আমরা এখন বসছি সেই চেয়ারে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই উনি এখানে দায়িত্ব পালন করতেন। তো এই স্মৃতিগুলো আমাদের সামনে আসার কারণে আমরা আবেগ আপ্লুত হয়েছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আমাদের এই অফিসটা আসলে তো অফিস না, এটা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি। এই অফিস হচ্ছে এদেশের মানুষের দেশপ্রেমের চেতনাকে বাস্তবায়ন করার অফিস। এখান থেকে আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, এই দেশের মানুষের জন্য শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন। সেই নেতৃবৃন্দেরই ধারাবাহিকতা এখন আমরা এখানে যারা ছোট ছোট কর্মী আমরা এখন বসছি, আমাদের উপর একটা বিরাট বোঝা। আজকে আল্লাহ তাআলা এই বিজয় দিয়েছেন আমাদের, শাহাদাতের রক্তের বিনিময়ে অসংখ্য ছাত্র জনতার। এই সমস্ত বিষয় নিয়ে আমরা তখন আল্লাহর কাছে দোয়া করেছি এবং কৃতজ্ঞতা শুকরিয়া আলহামদুলিল্লাহ আদায় করেছি। ওই সময় আসলে আমাদের চোখের পানি, আমরা তখন খুবই বিধ্বস্ত মানে কত রাত ধরে আমরা ঘুমাই না, মানে এটা বিশ্বাস করতে পারবেন না। মানে ঘুম মানে আমাদের এমন হয়েছে যে রাত 2টা 3টা পর্যন্ত আমাদের মিটিং, অনলাইনে আমাদের মিটিং চলছে, আবার ফজরের পরে মিটিং শুরু। মানে রাতে প্ল্যানিং হতো আর ফজরের পর থেকে তো এক্সিকিউশনে আমাদেরকে ভূমিকা রাখতে হতো। সারা রাত আমাদের প্ল্যানিং চলতো কোথায়। এখন অনেকে বলেন আর কি যে জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল। জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল, যারা ফিল্ডে ছিল তারা জানে, আর যারা ফিল্ডে ছিল না তারা জানে না জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল। আচ্ছা, 36টা দিন আন্দোলন তো সেই 2008-9 থেকে শুরু হয়েছে, কিন্তু লাস্ট 36 দিনের কথাটা যদি বলি, মানে আপনার যে স্মৃতিগুলো সামনে আসে যদি একটু বলা যায় মিডিয়াতে, যেগুলোর কারণে হয়তো আপনাকে তো এমনি তো আসলে আওয়ামী লীগ তো অবাক হচ্ছে যে আপনি কেন মরেন না, এটা তো অপ্রকাশিত কথা, অলিখিত কথা, কিন্তু এই 36 দিনের কিছু স্মৃতি যদি গল্প যদি বলা মানে জুলাই তো আন্দোলনটা জুলাই থেকে শুরু, আমরা 17 বছর বা 15 বছর অ্যাটলিস্ট বলা যায় যে 2009-এর পর থেকেই আমাকে টার্গেট, আমি বলেছি আপনাদেরকে বোধহয় এর আগে, যে আমাকে টার্গেট করেছে মূলত 2006 সালে 28 অক্টোবর থেকে। আমি ছাত্র শিবিরে তখন কেন্দ্রীয় সভাপতি এবং আমার নেতৃত্বে এটা হয়েছে। আসলে জামাত ইসলামী ছাত্র শিবিরের ব্যক্তি কোনো ইম্পর্টেন্ট না। আমি ইরানের প্রেসিডেন্ট রিসেন্ট ওনার একটা বক্তব্য আমার খুব ভালো লাগে। উনি বলেছিলেন যখন ওনাদের রাষ্ট্রের উপরে হামলা হবে বা ওনাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, এটা আমাদের মাওলানা মওদুদী মরহুম রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে জামাত ইসলামী ব্যক্তি মওদুদী কোনো ব্যাপার না, এক মওদুদীকে হত্যা করা হবে, এখানে আদর্শ চলমান থাকবে। আমাদের কাছে ইসলাম বড়, আমাদের কাছে মওদুদী বড় না। ইভেন জামাতও যদি কেউ শেষ করে দেয়, জামাত আমাদের কাছে বড় না, আমাদের কাছে ইসলাম বড়। কারণ আমরা জামাত প্রতিষ্ঠা করতে আসি না, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছি। তো সেই জায়গা থেকে আমরা 19 জুলাই যখন আমাদের জুলাই মাসটা যখন শুরু হয়, বাট আমাকে টার্গেট করা হয়েছিল ওই যে 2006 সালের 28 অক্টোবর যখন আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে আন্দোলন করে। আমরা তো তাদের সাথে একদম টানা 12 ঘন্টা লড়াই করেছি এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে আমরা নিবৃত্ত করতে সক্ষম হয়েছি। প্রশাসনের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের করে আমরা তাদেরকে বলেছি তাদের একজন কর্মী এখানে থাকতেও বা তাদের একজন সন্ত্রাসী এখানে থাকতেও আমরা আমাদের পল্টন ছাড়বো না, এবং আমরা ছাড়িনি। তাদেরকে সবাইকে ওখান থেকে পাঠাই দেওয়ার পর আমাকে বিজিবি, তখনকার বিডিআরের সদস্য এবং পুলিশের লোকেরা এসে আমাকে বললো যে মাসুদ ভাই, এখন আপনি আপনার লোকজন একটু চলে যান, আমরা তাদের সবাইকে সরাই দিছি, প্রয়োজন আপনি গিয়ে একটু আপনার লোক দিয়ে দেখতে পারেন। দেখলাম যে হ্যাঁ সরে গেছে, তখন আমরা ওখান থেকে চলে আসছি। তো সেই সময় থেকে তারা আমাকে টার্গেট করছে এবং আমি যতবার জেল থেকে বের হয়ে আসছি প্রতিবারই তো আমাকে আটকাই দিয়েছে। মানে 4র্থবার আমি বের হতে পারছি, তাও বের হতে পারছি আমার শ্বশুর আব্বার ডেথ সার্টিফিকেট দিয়ে, না হলে ওরা বলেছিল যে আজকে আপনাকে নিয়ে যেতাম। তো এই প্রতিবারে আমি জিজ্ঞেস করতাম যে ভাই আমার অপরাধটা কি? আমি তো জামাত ইসলামের মাত্র এখন হলাম সহকারী সেক্রেটারি, তাও মানে মহানগরীর। তো বললো যে আপনার অপরাধ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি, এইটা সমস্যা না, আপনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমি বললাম আরও তো কেন্দ্রীয় সভাপতি ছিল। বলছেন আপনি 2006 সালে কেন্দ্রীয় সভাপতি ছিলেন। মানে আমি মিনিংটা বুঝতে পারতাম আর কি। এবং আপনি মজার ব্যাপার হচ্ছে, মানে আমি তো তখন বিভিন্ন বাসায় থাকতাম। এক বাসায় রাতে গিয়ে উঠছি, ওখানকার স্কুল ফিল্ডে রাত 12টার সময় পর্যন্ত দেখি যে ওই লাগিয়ে প্রজেক্টর লাগিয়ে তারপরে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি দেখাতো, এবং সেই ডকুমেন্টারিতে দেখাতো আমাকে লাল চিহ্ন দিয়ে দেখাইতো যে এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতি, নিজামী মুজাহিদের সেনাপতি শফিকুল ইসলাম মাসুদ,
যে 2006 সালের 28 অক্টোবর কি দেখাইতো, আমার হাতে একটা লাঠি দেখাইতো, দেখে গোল চিহ্নতে দেখাইতো এ হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতি, যে ওই দিন এই মানে তাদের ভাষায় আর কি যে এই হত্যাকাণ্ড তারপরে অরাজকতা পরিচালনা করেছে। অথচ তার বিপরীতে কিন্তু তারা আমাদেরকে গুলি করছে, পিস্তল দেখা গেছে, ডাক্তার এইস ইকবাল যে ছিল সরাসরি গুলি করেছে, এগুলো সব আছে। তো জুলাইটার প্রত্যেকটা দিন শুধু না, জুলাইয়ের আগ থেকে আমরা যে মিছিলগুলো করতাম, মিছিলে যাওয়া এবং আসা, মিছিল মানে আমি এমন হয়েছে যে মিছিলের থেকে নামবো, মানে মিছিল করতে নামবো, ওই সময় গোয়েন্দা সংস্থার লোকরা আমাকে একদম মানে ইয়া করে ফেলতো, ঘিরে ফেলতো এবং বুঝতে দিত না। আমাদের লোকে টের পেতো, টের পেয়ে সাথে সাথে আমাকে ওখান থেকে টেনে সামনে নিয়ে যেত। তা আমি তো মানে ডেসপারেট ডিসিশন নিয়ে যেতাম আমরা আল্লাহর উপর ভরসা করে, আমরা মিছিল করে যেতাম সামনে, কারণ লোকজন থাকতো আমাদের। কারণ আমি মাঠে নামতাম তখন যখন অন্তত 200-500 লোক মানে দেখতাম যে দৃশ্যমান হয়ে গেছে, তখন ভাইয়েরা আমাকে গাড়ি থেকে নামাতো। আবার যখন উঠতে যাব ওই সময়ও দেখতাম যে 4-5 জন 5-7 জন মানে একদম ড্রেস আপ করা লোক, দৃশ্যমান না, বোঝা যেত না, কিন্তু তারা প্রশাসনের লোক। ওখানে আমাকে মোটরসাইকেল থেকে হয়তো উঠাই নেওয়া, এরকম 1-2 দিন হয়েছে যে মোটরসাইকেল সামনে ব্যারিকেড দিয়ে ফেলছে, আমার আর বের হওয়ার কোনো উপায় নাই। তখন ড্রাইভার হয়তো এমনভাবে রিস্ক নিয়েছে যে কোনোভাবে আমি ওখান থেকে চলে আসতে পারছি। তো এরকম প্রত্যেকটা দিনই, শুধু জুলাই আগস্ট তো আসলে বলা হয়, আমাদের 2009 সালের পর থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, মুহূর্তই আমাদের এরকম মানে স্ট্রেসফুল লাইফ গেছে, এবং প্রতিদিন আমি গ্রেপ্তার হব এরকম একটা ব্যাপার ছিল। তো জুলাই আগস্টে যেটা হয়েছে যে তখন তো আন্দোলনটা বরং আমি আমার দৃষ্টিতে যদি বলি, তাহলে আমার কাছে জুলাই আগস্টের সময় আমরা কিছুটা ফিরে হয়েছি। কারণ তার আগ পর্যন্ত পুরো টার্গেটটা ছিল শুধু জামাত ইসলামী ছাত্র শিবির, এবং সেই ছাত্র শিবির জামাত ইসলামের মধ্যেও আমাদের আবার কিছু লোকদেরকে যারা আমরা ফিল্ডে ওয়ার্ক করতাম, ফিল্ডে আমরা যারা একটু রোল করতাম, স্বাভাবিকভাবে আমাদের সিস্টেমটাই হচ্ছে যে আমরা আমাদের ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরিকেও আমরা ফিল্ডে মুভ করাই না। আমরা থার্ড ফোর্থ ক্যাটাগরি যারা আছি আমরা মুভ করতে থাকবো, আমাদের ওই সেট আপটা যেন ঠিক থাকে। এবং সে কারণে আমাদের উপর দায়িত্ব আসতো, আমরাও বলতাম, আমরা নিজেরাই বলতাম এটা জামাত ইসলামী ছাত্র শিবিরে এটা ব্যতিক্রম। এবং কেউ বলে না যে জামাত ইসলামী ছাত্র শিবির কী কারণে এত মজবুত এই কারণে যে আমি বলি যে বুলুল ভাই আপনার যেতে হবে না, মিছিলে আমি যাব, আপনি থাকেন। আবার আমাকে আমার পরের ভাইরা বলে যে মাসুদ ভাই আপনার যেতে হবে না, আমি যাব, অ্যারেস্ট আমি হব, আপনি হবেন কেন? এই প্রতিযোগিতা যেই সংগঠনে থাকে সেই সংগঠনে আপনি আমাদেরকে হারাবেন কি করে? এবং এই প্রতিযোগিতাটা আমাদের ছিল। তো আমি বলি যে জুলাই আগস্ট যখন আসে তখন আমরা কিছুটা বরং রিল্যাক্স হয়ে গেছি, কারণ প্রতিপক্ষের ইয়েগুলো মানে উইংগুলো ভাগ হয়ে গেছে, তখন এক কেন্দ্রিক আমাদের উপরে না। আর তার আগ পর্যন্ত এক কেন্দ্রিক জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করা ছিল, যে শুধু জামাত ঠিক রাখতে পারলে, শিবিরকে যদি কাউন্টার করা যায়, এবং জামাত শিবিরের মধ্যেও আবার যে সমস্ত লিডাররা বা ওয়ার্কাররা মাঠে বেশি মুভ করে, এদেরকে যদি কন্ট্রোল করা যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। সেই দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে স্ট্রেস বেড়েছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিটা আমাদের কম হয়ে গেছে, যে তখন মাঠে অন্যান্য আরও স্টেক হোল্ডাররা নেমে গেছে, ছাত্ররা নেমে গেছে, বৈষম্যবিরোধী ছাত্র শিক্ষার্থীরা নেমে গেছে, এবং অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তারাও কিছুটা ইনভলভ হয়ে গেছে। তখন ওয়াইড সার্কেলে আমাদের কাজ করাটা বরং আগের তুলনায় আমাদের জন্য কিছুটা সহজ হয়েছে। সেই দৃষ্টিতে যদি বলি যে আমি জুলাই আগস্ট এনজয় করেছি, কারণ আগের মুভমেন্টটা এত স্ট্রেসফুল ছিল, যে ট্রেনিংটা এত কঠিন ছিল, যে পরের যুদ্ধটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমার 11 বছরের ট্রেনিং মানে মাঠ পর্যায়ে, আর ওই সময় ছিল যুদ্ধ, জুলাই আগস্ট। সুতরাং সেই জুলাই যুদ্ধটা আমার কাছে বরং সহজ লাগছে এই কারণে যে আমরা তখন অনেককে আমাদের সাথে পেয়েছি। তো অনেকের সাথে পাওয়ার কারণে তাদেরকে আবার সাপোর্ট দিতে হয়েছে আমাদের। এই সাপোর্ট দিতে গিয়ে আমাদের অনেক বেশি স্ট্রেস নিতে হয়েছে। 3 ধরনের। একটা হচ্ছে যে তাদের অনেক ক্ষেত্রে আমাদের মানে তাদের ব্যানার ছিল, কোনো কোনো ক্ষেত্রে আমি নাম বলছি না, ব্যানার ছিল কিন্তু লোক ছিল আমাদের, ব্যানার ছিল লোক আমাদের, মাইক আমরা দিয়েছি, ব্যানার ছিল লোক আমাদের, মাইক আমাদের, আমরা জার্নালিস্ট কন্ট্যাক্ট আমরা করেছি যে ভাই আজকে অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, ওরা বোধহয় কথা বলার সুযোগ পাবে না, বা ওদের মেকানিজমটা এরকম নাই, আপনারা কিন্তু ওখানে যেভাবে একটু সাপোর্ট দেবেন। আলহামদুলিল্লাহ সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞ যে অনেকেই দেশপ্রেম ভালোবেসে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনকে তারা পছন্দ করে এই কাজটা তারা করেছেন। তো জুলাই আগস্টের প্রত্যেকটা দিন রাত আমি বলেছি, লাস্ট যে বাসায় আমি ছিলাম সে বাসায় আমি বলেছিলাম যে আমাকে আপনারা এখানে থাকার সুযোগ দিয়েছেন, আপনাদের কিন্তু মনে রাখতে হবে
যে আমাকে শুধু অ্যারেস্ট করতে আসবে না, আপনাদের সবাইকে কিন্তু নিয়ে যাবে, শুধু নিয়ে যাবে না, আমাকে যে অত্যাচার করবে তার চেয়ে আপনাদেরকে বেশি অত্যাচার করবে। তো ওখানে আমার মানে যে ভাবি ছিলেন উনি আমাকে বলছিলেন যে মাসুদ ভাই আপনার পর্যন্ত আসতে হলে তার দরজা তো আমি খুলব, আমার বডি বা আমার যে বাসায় দা আছে এই বডি এবং দায়ের নিচ দিয়ে তাকে আসতে হবে, সুতরাং আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, যতটুকু টাইম পাবেন আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। সে কিন্তু আমার আত্মীয়ও না, সে আমার কিছুই না, সে একেবারে নিরেট আমাদের একজন পরিচিত একজন ভাই এবং তার একজন ওয়াইফ। এবং সে বলছিল যে আমার স্বামীকেও যদি তারা ক্রস ফায়ার দেয়, আমার সন্তান 3টা সন্তান আছে, আমার 3টা সন্তানকেও যদি তারা নিয়ে যায়, আমাকেও যদি তারা মেরে ফেলে, কোনো আপত্তি নেই, বাট আপনার পর্যন্ত তাদেরকে আমি পৌঁছতে দেবো না। এই ভালোবাসা যেই সাধারণ মানুষের, এবং এরা কিন্তু আবার বলি এরা কিন্তু একেবারেই সাধারণ মানুষ, শুধু আমাদেরকে পছন্দ করে। আমরা তখন, কারণ আমাদের কোনো রোকন কর্মীর বাসায় তো থাকা যাচ্ছে না, তারা নিজেরাই পালায় বেড়ায়, তারা নিজেরাই এক বাসা থেকে আরেক বাসায় থাকে, তাহলে আপনি থাকবেন কোথায়? তো থাকতে হয়েছে কিন্তু এইরকম যারা মানে ওয়েল উইশার থেকে আমাদেরকে যারা পছন্দ করতে, তো তাদের ডেসপারেটনেসটা আপনি বুঝতে পারছেন যে মানে কোন পর্যায়ে গেলে তারা এটা বলে যে মাসুদ ভাই আপনার রুম পর্যন্ত পৌঁছতে হলে আমার দা এবং বটির নিচ দিয়ে তাকে যাইতে হবে। তো এই ভালোবাসা যেই সংগঠন বা যেই সংগঠনের কর্মীদের প্রতি আছে, আমার বিশ্বাস যে আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হারাতে পারবে না। আচ্ছা ভাইয়া, মানে যদি একটু নির্দিষ্ট করে বলি যে 5 তারিখ তো বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, তো 3 এবং 4 তারিখে আপনার জীবনে কি ঘটেছে? 3 এবং 4 তারিখে তো প্রথম আমাদের সবচেয়ে বড় প্রেশার ছিল তখন। 1 তারিখে তো আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হলো। ওই দিন থেকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল যে আমাদের অনেক পাবলিকেশনস মানে আমাদের প্রকাশনা, প্রত্যেকের বাড়িতে বাড়িতে বই পুস্তক আছে, রিপোর্ট বই আছে, আমাদের অনেক রিপোর্ট আছে, মানে তথ্য আছে আমাদের সকল ইউনিট পর্যায়ে, আমাদের তো হাজার হাজার ইউনিট। তো এগুলো আমরা কী করব? তো এটা নিয়ে আমাদের একটা নির্দেশনা দেওয়া হলো। এই নির্দেশনার আলোকে আমরা, কারণ জনশক্তির মধ্যে আলহামদুলিল্লাহ ওই নিষিদ্ধের কোনো প্রভাব পড়ে নাই। সবাই একটা কথা বলেছে, এই নিষিদ্ধকে আমরা পরোয়া করি না, কারণ জামাত ইসলামীকে এর আগে 3বার নিষিদ্ধ করা হয়েছে, এবং যতবার নিষিদ্ধ করা হয়েছে তার পরবর্তী জামাত ইসলামের প্রকাশিত হওয়াটা ছিল একটা উত্থান। আলহামদুলিল্লাহ এটা এইবার আমরা খেয়াল করেছি যে এই বছর যখন 1 আগস্ট আমরা 1 বছর আমাদের নিষিদ্ধের বর্ষপূর্তি আমরা পালন করেছি, জামাত যে জায়গায় তারা নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ জামাতকে, তার কয়েক গুণ শক্তি নিয়ে আজকে 19শে জুলাই আমরা প্রোগ্রাম করে এটা আবার জাতির কাছে আমরা তুলে ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং জনগণের ভালোবাসা, এটা আমাদের কোনো কৃতিত্ব নয় যে জামাত ইসলামীকে যত নিষিদ্ধ করা হয়েছে ততই জামাত আরও কয়েক গুণ শক্তি নিয়ে মাঠে এসেছে। তো 2-3 তারিখ আমাদের বেসিক্যালি পার হয়েছে জামাতের অভ্যন্তরীণ আমাদের জনশক্তিকে সেভ করা মানে সেভ করে তাদেরকে মাঠে রাখতে পারা, তারা যেন মোরালি যেন না হয়ে যায়, উইক না হয়ে যায়, এই মানে তাদেরকে বুস্ট আপ করাটা, এটা ছিল আমাদের সবাই সবচেয়ে বড় দায়িত্ব। এবং নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সিটি নেতৃত্ব পর্যন্ত আমাদের মূল কাজ ছিল একদম তৃণমূল পর্যন্ত সংগঠন যেন স্কাটার্ড না হয়ে যায়। আমরা তখন 2টা কথা বলতাম যে ইগলের মতো চোখের ভূমিকা রাখতে হবে। আপনি যেখানে থাকেন, যত উপরে, ইগল অনেকে উপরে থাকে, বাট সবচেয়ে তীক্ষ্ণ জিনিসটা সে দেখে, সূক্ষ্ম জিনিসটা সে দেখে। আর একটা বলতাম যে আপনি মুরগির বাচ্চা যেভাবে মুরগি লালন পালন, মুরগির মা মুরগি যেমন মুরগির বাচ্চাগুলোকে লালন পালন করে, আপনার মুরগির 2-এর পাখা থেকে যেন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী যেন এর বাইরে না থাকে, সে যেন মনে না করে জামাত ইসলামীর এখন থানা আমিরকে কোথায় আছে খুঁজে পাচ্ছেন, এটা যেন না হয়। আপনি অ্যারেস্ট হবেন কিন্তু আপনার ফোন বন্ধ হবে না, আপনি অ্যারেস্ট হবেন কিন্তু আপনার ইউনিটের একজন কর্মী থেকে আপনি বিচ্ছিন্ন হবেন না। এটা ছিল আমাদের ওই সময় সবচেয়ে বড় কাজ। দ্বিতীয় ছিল সাধারণ মানুষের মধ্যে, আন্দোলনকারী যারা ছিলেন তাদের মধ্যে এই সাহস জোগানো যে জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে, বাট আমরা আপনাদের সাথে আরও কয়েক গুণ শক্তি নিয়ে অংশগ্রহণ করব, এবং আমরা সেটা করেছি। 3 নম্বর আমাদের ওই সময় বড় কাজ ছিল যে আমাদের যেহেতু ফোনগুলো সব ট্র্যাক করা হচ্ছে, আমরা তখন মানে খুব দ্রুত গতিতে সবাই মিলে চলে গেলাম, সিগন্যালে চলে গেলাম, একদম অল্প সময়ের ব্যবধানে গ্রুপ করে আমরা সিগন্যালে চলে গেলাম। এবং জুম মিটিংগুলো আমাদের কমন তখন হতো, তো জুম মিটিংগুলো আমরা কমন করতাম, বাট ওখানে খুব ইনফরমেটিভ কোনো তথ্য আমরা দিতাম না, কারণ ওটাও হ্যাক হতে পারে, ওটা ট্র্যাকিংয়ে তাদের যেত, এরকম একটা ইনফরমেশন আমাদের কাছে ছিল। তা আমরা ওই ছোট ছোট গ্রুপ করে তখন আমরা চিন্তা করলাম যে বাসায় বাসায় গিয়ে বা দোকানে বসে চায়ের আড্ডায়, মসজিদে নামাজ পড়তে নামাজের আগে পড়ে, বা চা খেতে খেতে কোনো দোকানে,
বা কোনো মানে মুভমেন্ট, গাড়িতে মুভমেন্ট করতে করতে আমাদের ম্যাক্সিমাম মিটিং অনেক বড় মাঠে গিয়ে আমরা 2টা হাইয়েজ গাড়ি নিয়ে 3টা হাইয়েজ গাড়ি নিয়ে ওখানে আমরা মিটিংটা সেরে ফেলতাম। তো এভাবে 2-3 তারিখটা মেইনলি আমরা পার করেছি, যে কোনো একটা মাঠে গিয়ে গাড়িতে মিটিং করে জাস্ট আমরা আবার স্ক্যাটার্ড হয়ে যেতাম। আসলে ওই টাইমটা ছিল একটা গেরিলা টাইমের মতো, একদম প্রশিক্ষিত সেনাবাহিনীর সদস্যরা যে ভূমিকা পালন করে তার দেশের জন্য, আমরা ওই সময় ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যেকে, আমাদের টার্গেট ছিল, প্রত্যেকের আমাদের এই সেন্স ছিল যে আমরা হয়তো এখনই মারা যাব, আমরা হয়তো এখনই শহীদ হয়ে যাব, আমাদের ওই সময় গ্রেপ্তার করা মানে আমাদেরকে মেরে ফেলা। এই চিন্তা রেখেই আমরা সবাই মিলে কাজ করেছি। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা শহীদ হয়েছেন, বাট আল্লাহ দেশকে বাঁচিয়ে দিয়েছেন এই চেতনার কারণে যে আমরা সবাই মরব, কিন্তু আমরা কেউ এককভাবে বেঁচে থাকার পরিকল্পনা করব না। এটা ছিল 3 এবং 4 তারিখে। এবং 5 তারিখে আমরা 4 তারিখ রাতে আমাদেরকে ডিসিশন দেওয়া হলো ডু অর ডাই। এটা আমাদের নেতৃবৃন্দ যে ডু অর ডাই। 5 তারিখ যখন আপনার মনে আছে যে 1 দফা, এবং আপনার মনে আছে যে একদিন আগায় নেওয়া হলো এই ঢাকায় চলো, মানে লং টু মার্চ টু ঢাকা, মার্চ টু ঢাকা একদিন আমরাই সাজেস্ট করলাম যে এটা লিঙ্গারিং করলে আমাদের ক্ষতিটা আরও বেড়ে যাবে। একদিন ওভার করলে, হ্যাঁ, একদিন না, ঘন্টা পার করলে। আমরা বলেছি দিন না, এখন ঘন্টা পার করতে দেওয়া যাবে না, এবং মানে যত দূর পারা যায় এখন একদম মানে আটকে ফেলতে হবে। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একমত হলো যে না, 6 তারিখ পর্যন্ত গেলে আমাদের ইয়াটা আরও বেড়ে যাবে, এই ক্ষতিটা আরও বেড়ে যাবে। তো আমরা এটা করবো না, আমরা আগায় নিয়ে আসবো। তখন 4 তারিখে ডিসিশন যখন হয়ে গেল, হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের একদম ওপেন আমরা মোটামুটি ডিসিশন নিলাম যে এখন ডু অর ডাই, মানে ডু অর ডাই ম্যাচ যেটাকে বলে, যে হয় মারা যাব, শহীদ হব, না হলে আমরা এখানে বিজয় অর্জন করব। এবং ওই দিন আমরা আপনাকে বলি যে যেদিন জামাত ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ হয়, সেদিন আমরা মিটিংয়ে ডিক্লেয়ার দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে যে জামাত ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ হওয়াটা তাদের এই আন্দোলনে ফেসিবাদের পরাজয়ের এটা লাস্ট ব্রেক, আর হাতে তাদের কোনো কার্ড নেই, মানে লাস্ট কার্ডটা তারা খেলে দিয়েছে। আমরা একদম দাবার গুটির ভাষায় বলেছি, বা তাস খেলার খেলায় আমরা ভাষায় বলেছি, আমরা নিজেরা বলতাম, আমাদের মিটিংয়ে বলা হতো যে এইটাই ছিল তাদের লাস্ট কার্ড। তো লাস্ট কার্ডটা যেহেতু তারা খেলে দিয়েছে, এখন তাদের হাতে আর কোনো গুটি নেই, সব গুটি শেষ। সুতরাং এখন মানে মার্চ ফরওয়ার্ড। মানে এই মার্চ ফরওয়ার্ডে রাতে আমাদের ডিসিশন হলো, আমাদের এলাকা ভাগ করে দেওয়া হলো। এই যে মৎস্য ভবন বলেন, চানকারপুর বলেন, যাত্রাবাড়ি বলেন, যেহেতু আমাদের দক্ষিণ এরিয়াটা, আমার দক্ষিণ এরিয়ার কথা আমি বলছি, সিটি সাউথের কথা বলছি, তারপরে এদিকে কামরাঙ্গীর চর, এদিকে ডেমরা, প্রত্যেকটা স্পট, কোনো একটা স্পট যেন পুলিশ প্রশাসন তার দখলে নিতে না পারে। ছাত্রলীগ তো প্রশ্নই নাই, ওর মানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, এগুলো তখন আমরা মাথা থেকে ফেলে দিছি, শুধু প্রশাসন ফেস করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ কিন্তু ততক্ষণে অলরেডি এই প্রশাসনের ড্রেসে তাদের মধ্যে ঢুকছে, তারা ততক্ষণে ছাত্রলীগ, যুবলীগ হয়ে আমাদের সামনে আইসে তেমন ফেস করতে পারে নাই কেউ। ওরা তো ম্যাক্সিমাম আপনাদের জানা আছে নিশ্চয়ই যে ওরা কিন্তু পুলিশের ড্রেসে, পুলিশের আর্মসে ওরা বহু আগে থেকে আমাদের সাথে ফেস করতো আর কি। তো আমরা বললাম যে এখন আর ছাত্রলীগ, যুবলীগ এগুলো কোনো কথা নেই, এগুলো তো পাত্তাই দেওয়া যাবে না, এখন ফেস করতে হবে ফেসিবাদী প্রশাসন যারা আছে তাদের সাথে, একদম সোজা ফাইটে চলে যেতে হবে। আমরা এরিয়া এরিয়া ভাগ করে দিয়ে ফজর থেকেই বললাম যে কেউ যদি মাঠে না নামে, একজনও, আপনাদের মনে আছে যে সকাল থেকে কিন্তু একদম সবাই রাস্তাকে ফলো করতেছিল যে কি হবে আজকে, আদৌ লোক মাঠে নামবে এত প্রশাসনের মধ্যে। প্রশাসনে এমন অবস্থা যে শুধু তো কারফিউ না, মানে কারফিউ তো একটা লিমিট আছে আর কি, তার চেয়েও ভয়ঙ্কর একটা পরিস্থিতি তারা করেছিল। এবং হারুন ডিক্লেয়ার করেছিল যে মার্চ টু ঢাকা তো দূরের কথা, একটা পিঁপড়াও ঢাকায় ঢুকতে পারবে না। অথচ আমরা ফজরের পর থেকে প্রথম শুরু হয় যাত্রাবাড়ি থেকে লোকের ঢল, ওই মেসেজটা আমরা সব জায়গায় দিয়ে দিছি যে ভাই লোক আসা শুরু হয়েছে, আপনারা অন্য অন্য স্পট যেগুলো আছে, কামরাঙ্গীর চর, খিলগা, এদিকে আমাদের রমনা, তারপরে এদিকে ধানমন্ডি, এই প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা বললাম যে এখন ফরওয়ার্ড মার্চ, এখন সামনে মার্চ করতে হবে। এই মার্চ করতে হবে, যারা যেখানে আমাদের ফিল্ডে আমরা যারা ছিলাম, আমরা আস্তে আস্তে ক্লোজ করে আসলাম সবাই। এই ক্লোজ করে আসতে গিয়ে আমাদের বেশ কিছু জায়গায় শহীদ হয়েছেন ভাইয়েরা। তো আমরা আমাদের শহীদের সংখ্যা বলি না, এটা যে যারাই শহীদ হয়েছেন সবাই আমাদের ভাই, আমাদের যারা শহীদ হয়েছেন তারাও এই দেশের সম্পদ, সবাই মিলেই সম্পদ। ওভাবে
11:30 পর্যন্ত আমাদের এই যে টিম করে দিলাম, এই টিমগুলো ক্লোজ হতে 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 আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে তো 11:30 12:15টার দিকে এখনও ভিডিওতে পাওয়া যাবে দেলোয়ার ভাই, ডক্টর মান্নান ভাই প্রথম এখানে, তারপর ওদিকে আমাদের কামাল হোসেন ভাই, আমরা এখানে এসে ডিক্লার করলাম যে এখন আমরা এখান থেকে সবাই কিনে গণভবনে চলে যাব। ফাইনালি আমরা 12:30 1টার মধ্যে আমরা গণভবনে পৌঁছে গিয়েছিলাম। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে সম্ভবত আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোথাও ছিলেন, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সব দখল হয়ে গেছিল, যেটা আমরা জেনেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল বা শাহবাগের কথাটা যদি বলি, এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা ছিল। লাস্ট শাহবাগে যখন আপনি দেখেন, অনেকেই তো জামাত শিবিরের ব্যাপারে বলেন যে জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল। পিজিতে যখন আগুন দেয় কেউ কেউ, এবং আমরা জেনেছি যে এটা ভিতরে আওয়ামী লীগের লোকেরা মানে আন্দোলনটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য হসপিটালের ভিতরে একদম গাড়িতে এবং কিছু রুমে তারা আগুন দিয়ে ফেলে, দিয়ে সাথে সাথে নেমে মিডিয়া ডেকে তারা মানে ইন্টারভিউ দিয়ে দিল যে এটা জামাত শিবির করেছে। আমিরে জামাত সাথে সাথে আমাদেরকে ফোন দিল, এই ডাক্তার শফিকুর রহমান ভাই আমাকে ফোন দিল যে মাসুদ এটা খোঁজ নাও। তো আমি বললাম আমিরে জামাত আমি খোঁজ নিয়ে রাখছি আপনাকে জানানোর জন্য, জাস্ট আমি ফোনটা আপনাকে করবো, এই সময় আপনি করছেন। বলছে কী হয়েছে? আমি বললাম এটা একদম আমাদের ডাক্তারদের তথ্য হচ্ছে, পিজিতে যারা আমাদের ডাক্তাররা আছে ওনারা বলছেন যে এটা আওয়ামী লীগের একদম ওখানে চিহ্নিত লোক যারা, তারা এই গাড়ি এবং হসপিটালের রুমগুলোতে আগুন দিয়ে আমাদের নামে চালিয়ে দিয়ে আন্দোলনটাকে ডাইভার্ট করা এবং জনশক্তির সেন্টিমেন্টটা নেওয়ার জন্য সাধারণ জনগণের তারা এই অপকর্মটা করেছে। অথচ ওখানে আমাদের হাজার হাজার লোক তখন এই মৎস্য ভবন থেকে মিছিল নিয়ে আমাদের পল্টন থানা, আমি শাহিন আহমেদ খান, দেলোয়ার ভাই, মান্নান ভাই, শামসুর রহমান ভাই সহ আমরা সবাইকে তখন মার্চ করতে বললাম মৎস্য ভবন, পিজি, এবং আমাদের মূল টার্গেট ছিল শাহবাগ, শাহবাগ থেকে গণভবন। তো আমরা যখন মৎস্য ভবন পার হব তখনও পুলিশ এবং সেনাবাহিনীর সাথে কিছু ধাক্কাধাক্কি হচ্ছে, বাট সেনাবাহিনী পুলিশকে ইয়ে করতে দিচ্ছে না, সেনাবাহিনী ওয়েট অ্যান্ড সি আগাইতেও দিচ্ছে না, বাট আবার আমাদেরকে রিসিভও করছে না, একটা মাঝামাঝি অবস্থা। তখন আমরা বুঝতে পারলাম সামথিং হ্যাপেন্ড, মানে কিছু একটা মেসেজ আছে তাদের কাছে, না হলে তো গুলি করে দেওয়ার কথা। তো গুলি তারা ফায়ার করছে কিছু, মানে ফাঁকা ফায়ার করছে। তো ফাঁকা ফায়ার করলে তারা টেস্ট করছে যে এদের স্টানটা কেমন, তো দেখছে যে কেউ নড়ে না। তখন তারা বুঝতে পারছে যে এই ফাঁকা ফায়ারে যেহেতু একজনও নড়লো না, তো এখন যদি গুলি করা হয় তাহলে গুলি করলে কয়েক হাজার লোক মারা যাবে। এই মেসেজ তারা, আমি একদম মানে আমার সামনে থেকে বলতে শুনেছি অফিসারদেরকে, টপ লেভেলে বারবার এই মেসেজ দেওয়া হয়েছে যে এই ক্রাউড বা এই মুভমেন্ট যদি ফেস করতে হয় তাহলে কয়েক হাজার লোক এখানে মারা যাবে, এই ডিসিশন আপনারা নেবেন কিনা, আমি কথা বলতে শুনেছি। তখন ওখান থেকে কী রিপ্লাই আসছে আমি পুরোটা বুঝতে পারি নাই, বাট কোনো কোনো ক্ষেত্রে বুঝতাম যে মানে তোমরা ইয়া করো, কন্ট্রোল করো, মানে কোনোভাবে যেন সামনে আসতে না পারে। তো এটা লাস্ট পর্যন্ত তারা ট্রাই করেছে, 11:30, 11:30, 12:15 পর্যন্ত, 12টা পর্যন্ত ট্রাই করেছে। একটা পর্যায়ে যখন লোকদের গ্যাদারিং, উত্তরা থেকে লোক চলে আসতেছে, এদিকে যাত্রাবাড়ি থেকে ক্রাউড যখন এসে পৌঁছে গেছে, এদিকে মৎস্য ভবন পার হয়ে লোকেরা যখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রায় ক্রস করে ফেলতেছে, শাহবাগে পৌঁছে গেছে কিছু লোক, শাহবাগে কিছু লোক নেমে গেছে, শাহবাগের লোকেরা ওয়েট করতেছে যে এদিক থেকে যারা যাচ্ছে তারা তাদের সাথে কখন মিশবে। এই মেশাটা যখন নিশ্চিত হয়ে যাচ্ছে ততক্ষণে ওই যে টেলিভিশনে স্ক্রলিং আসার পরে মাঠ পর্যায়ে ডিসিশনটা চেঞ্জ হয়ে গেছে এবং তখন আমাদের লোকরা গণভবন কেন্দ্রিক। আচ্ছা, এখানে একটা আপনাদের ভুল মানুষ ধরে, মানে আপনাদের আন্দোলনকারীদের, যে গণভবন শুধু গেলেন কেন, মানে বঙ্গভবনটাকে কেন টার্গেট করেন? না, আমাদের টার্গেট তখন শেখ হাসিনা, আমাদের টার্গেট শেখ হাসিনা, গণভবনও টার্গেট না, না চুপ তো আমাদের টার্গেট না, জনগণের টার্গেট ছিল গণভবন। শেখ হাসিনাকে আমাদের ধরতে হবে মানে নির্দেশনাটা তো আসলে প্রেসিডেন্ট তো কার্যকরী না, এক্সিকিউশন পলিসি, এক্সিকিউশন ডিরেকশন তো প্রেসিডেন্ট দেবে না, এক্সিকিউশন ডিসিশন তো আমাদের দেশে। আর শেখ হাসিনার মতো রাষ্ট্রে ও যদি চৌকিদারও থাকে তো ওর উপরে কেউ মানে কথা বলার সুযোগ তো ছিল না, এটা আওয়ামী লীগই বলতো আর কি। এটা আওয়ামী লীগের নেতারা এখন সাক্ষী দিচ্ছে না কোর্টে যে আমার কোনো দোষ নেই, সব এই মহিলা আমাদেরকে বলতো। তো স্বাভাবিকভাবে আমাদের এবং জনগণের টার্গেট ছিল যে গণভবনমুখী যখন প্রেশারটা বাড়বে তখনই কেবল প্রশাসন আত্মসমর্পণ করবে। আপনি নিশ্চিত থাকেন এই প্রশাসনী শেখ হাসিনার সামনে যদি, আমি চাই না এটা হোক বা চাইতাম না তখন, যে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে আর শেখ হাসিনা ঠিক আছে, এটা জানার পরও শেখ হাসিনা ছাড় দিত না। আওয়ামী লীগের পরিবারের সবাইকে সুরক্ষিত রেখে, আওয়ামী লীগের
1 লাখ নেতাকর্মীকেও যদি এই ছাত্র জনতা মেরে ফেলতো, শেখ হাসিনার কিছুই হতো না এবং সে ক্ষমতা ছাড়তো না। এই জন্য এটা টের পেয়েই, এটা বুঝতে পেরে, এবং বাস্তবতা সেটা হয়েছে, আপনারা দেখেছেন না, সে তার কোনো নেতাকর্মী, তার সেক্রেটারিকে সে বাঁচায় নাই। বাঁচায় না মানে তো খবরও দেয় নাই, সে শুধু মেসেজ দিয়েছে তার পরিবারকে। ছাত্র জনতা এবং আমাদের কাছে এই মেসেজ ছিল যে শেখ হাসিনার পুরা, মানে এটা তাদের বক্তব্যও ছিল, তারা বলতো যে এরকম 10,000, 15,000, 1.5 লাখ, 2 লাখ লোক মরে গেলে আমার কিছুই যায় আসে না। তখন আমরা চিন্তা করলাম যে এই মহিলাকে রেখে তো মানে তাহলে আমরা মুভমেন্ট সফল করতে পারবো না, তাহলে একেই আমাদের দুর্বল করতে হবে, হামলাটা এরকাই করতে হবে। তো মানে একে হামলা করা মানে হচ্ছে এর জায়গাটাকে যতক্ষণ আপনি কবজা করতে পারবেন ততক্ষণ সে প্রশাসনকে নির্দেশ দিতেই থাকবে। প্রশাসন তো বাধ্য, এবং হয়েছেও সেটা, কিন্তু যতক্ষণ সে সিকিউর ছিল ততক্ষণ সে কিন্তু নির্দেশ দিতেই ছিল যে গুলি করো, কন্ট্রোল করো, যেভাবে হোক মেরে ফেলো, মানে তোমাদের অসুবিধা কি আমি দেখব, এই কথাগুলো। এবং সে লাস্ট ইন্টারভিউ যেগুলো সব পাওয়া গেছে ওনার, যে উনি তো কোনোভাবেই পদত্যাগ করতে চান নাই, ওনার ছেলের কথা শোনেন নাই, ওনার মেয়ের কথা শোনেন নাই, 3 বাহিনীর প্রধান ওনাকে বলেছে, তাদের কথা যখন ভয় দেখাইছে এই ক্রাউডের, যে আমাদের হাতে আর সর্বোচ্চ 45 মিনিট টাইম আছে, আমরা মানে ক্রাউডনেসটা যে পর্যন্ত আমরা কন্ট্রোল করে রাখছি, এটা যদি আমরা এখন ঘড়ি ধরি তাহলে আমাদের সর্বোচ্চ 25 থেকে 45 মিনিট টাইম লাগবে তাদের এখানে পৌঁছতে, আপনি এই টাইমটুকু আপনার হাতে আছে। তো এর মানে কি? এর মানে হলো সে এই ক্রাউড ওখানে না পৌঁছা পর্যন্ত সে পদত্যাগ করতো না এবং দেশ ছেড়ে পালাতো না। সুতরাং জনগণের টার্গেট ঠিক আছে, জামাত ইসলামী ছাত্র শিবিরের টার্গেট ঠিক আছে। আমরা জনগণকে নিয়ে, এবং আমরা বলেছিলাম রোড মানে মার্চ টু ঢাকা শুধু না, আমাদের টার্গেটটাই ছিল মার্চ টু গণভবন, কারণ তাকে আপনি দুর্বল করতে না পারলে, ক্যাপচার করতে না পারলে আপনি ফেসিবাদ মুক্ত করতে পারতেন না। আচ্ছা, সাদিক কায়ুম, সিকবাতুল্লাহ সিকবা, SM ফরহাদ, নুরুল ইসলাম সাদ্দাম, যারা অডিয়েন্স আছে তারাও শুনতে চায় না, খুব স্বাভাবিক। দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহাসিক ভূমিকা আছে। আমি মনে করি আমাদের আন্দোলনের এটা প্রশিক্ষণ যে আমাদের ব্যক্তিকেন্দ্রিক কাউকে বড় করা, ছোট করা আমরা পছন্দ করি না, কাউকে বড় করাটাও আমাদের প্র্যাকটিস না। আমাদের বড় করবে, আমাদের ভাইদেরকে বড় করবে সাধারণ মানুষ, আমাকে বড় বলবে এদেশের জনগণ, সাদিক কায়েমকে বড় বলবে সাধারণ ছাত্ররা, ফরহাদকে বড় বলবে তার বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, তার সহযোদ্ধারা তাকে বড় বলবে। এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের শফিকুল ইসলাম মাসুদকে বলতে হবে, এটা ফরহাদ, সাদিক কায়েমে আদৌ বিশ্বাস করে না এবং এটা তারা ধারণা করে না, এবং এটা আমরা প্রয়োজনও মনে করি না। এমনকি আপনাকে বলি, এদেশের জনগণও যদি এটা ধারণ না করে তাতেও আমরা ক্ষতি মনে করি না, কারণ আমাদের চূড়ান্ত প্রাপ্তিটা শুধু দুনিয়াতে বিশ্বাস করি না, আমাদের চূড়ান্ত প্রাপ্তিটা ফাইনালি আল্লাহ তাআলার কাছে আমরা চাই, এবং তিনি নির্ধারণ করেন। দেখেন, আমাদের চরম প্রতিপক্ষরাও কিন্তু একটা কথা বলে, শেখ হাসিনা কিন্তু আগের রাতেও বলছিল যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, বলছে যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। তো এটা কখন বলে মানুষ? যখন আর কোনো পথ থাকে না। তো এটা শেষ পর্যন্ত বলে কিন্তু মানুষ, কিন্তু যখন আর পথ থাকে না তখন বলে। আর জামাত ইসলামী ছাত্র শিবির সবসময় বলে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানে আন্দোলনের বাতিঘর, প্রাণকেন্দ্র, খুব স্বাভাবিক এটার একটা প্রভাব গোটা ঢাকার উপরে যেমন পড়ে, গোটা দেশের উপরে পড়ে। সেই জায়গা থেকে সাদিক কায়েম তখন দায়িত্বে, ফরহাদ তার সাথে, এবং সিবগাতুল্লাহ সহ ওরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি ছিল, ওদের টিমটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি ওরা ওয়ার্ক করেছে। আমি সমন্বয়ক বলে আসলে ওদেরকে ছোটও করতে চাই না, বড়ও করতে চাই না। মূলত ওরা কাজ করেছে এই আন্দোলনটাকে সফল করার জন্য। আমাদের মূল টার্গেট ছিল যে আওয়ামী লীগ এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, এই জায়গাটা থেকে মানুষকে মুক্ত করতে হবে। সেই জায়গায় ওরা সাহসী ভূমিকা পালন করে নাই, শুধু ওরা জীবন বাজি রেখেছে। ওদের প্রত্যেকটা মুহূর্ত ছিল এক একটা শাহাদাতের মুহূর্ত। কারণ আমরা তো সাইড এরিয়াগুলো কাভার করেছি, এবং আমাদের একটা ওয়াইডনেস ছিল যে আমরা খিলগে আছি, বা আমরা মৎস্য ভবনে আছি, বা আমরা যাত্রাবাড়ি আছি, বা আমরা 0 পয়েন্টে আছি, গুলিস্তান আছি, পল্টন আছি, শাহজাহানপুর আছি, ফকিরাপুল আছি। কিন্তু ওরা তো একদম পেটের ভিতরে। ওখানে থেকে একটা কথা বলা আর পল্টন থেকে একটা কথা বলা কিন্তু মানে আকাশ পাতাল পার্থক্য আছে। সেই জায়গা থেকে নিশ্চয়ই ওরা সেনানীর ভূমিকা না, অগ্রসেনানীর ভূমিকা পালন করেছে, পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে। আমি বিশ্বাস করি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, গোটা বাংলাদেশ এটা ওদের জন্য দোয়া করেছে, দোয়া করছে, এবং ওদের জন্য দোয়া করবে। আমি আশা করি যে সাধারণ ছাত্রছাত্রীরা যারা আমাদের
ভাই বোনেরা আছে এখন, নিশ্চয়ই ওরা এটা বিবেচনায় নেবে যে এই বাংলাদেশ তাদের প্রিয় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে এক সময় একটা ছাত্র সংগঠন ছাড়া কাউকেই কথা বলতে দেওয়া হতো না, সেই বিশ্ববিদ্যালয় এখন সবাই একটা প্রাণোচ্ছল ভূমিকা পালন করতেছে, একটা মানে নিজের পরিবারের মতো সবাই বসবাস করতেছে। এই জায়গাটা তৈরির পিছনে যারা মূল কারিগরের ভূমিকা পালন করেছে, আমি একটা কথা বলে এই পয়েন্টটা শেষ করতে চাই। দেখেন, আমরা একটা বিল্ডিংয়ে বসে আছি, ফার্নিচারটা দেখা যায়, এই ফ্লোরটা দেখা যায়, কিন্তু এই বিল্ডিংটা বিনির্মাণে আপনার এই 15 তলা বিল্ডিং, এই 15 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা কিন্তু কমপক্ষে 5-7 তলা, সেটা কিন্তু দেখা যায় না। আপনি যদি ফাউন্ডেশনটাকে অস্বীকার করেন যে না এটা তো গুপ্ত, এটা তো ভিতরে, এটা তো অপ্রকাশিত, এটাকে আমি স্বীকার করি না, আপনি এই বিল্ডিংয়ের এই ফাউন্ডেশনটাকে অস্বীকার করা মানে হলে পুরো বিল্ডিংটার অস্তিত্বটাকে অস্বীকার করা এবং ফাউন্ডেশনটার প্রতি বিশ্বাসঘাতকতা, বেইমানি করা। আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কোনো কোনো ক্ষেত্রে একদম ফোকাসিংয়ে গিয়ে তারা ভূমিকা পালন করেছে, কোনো কোনো ক্ষেত্রে তারা এই আন্দোলনের ভবনের ফাউন্ডেশনে ভূমিকা পালন করেছে, যা হয়তো অনেকেই জানে না, অনেকের দৃষ্টিগোচর হয়নি, অনেকে দেখার সুযোগ পায়নি, বা ওরাই হয়তো এমন জায়গা থেকে ভূমিকা পালন করেছে যেটা হয়তো দৃশ্যমান হয়নি, বাট ফাউন্ডেশনের মতো করে বিল্ডিং নির্মাণে ভূমিকা পালন করেছে। কিন্তু এখানে একটা জনশ্রুতি আছে যে আসলে ব্যাপারটা ঠিকই, মানে অবদান বা জনশক্তি বা প্রাণশক্তি শিবিরে ছিল, অন্যরা আসলে কথা বলে একটু মানে শিবির নিয়ে কথা বললে পজিটিভ নেগেটিভ কথা বলে একটু আলোচনায় থাকা যায়, মানে ব্যাপারটা জনশ্রুতি আছে। আপনি কি মনে করেন? এটা ছাত্র শিবির নিয়ে, জামাত ইসলামী নিয়ে কেউ কথা বলবে, আমরা এটাকে অপছন্দ করি না, কিন্তু আমরা বিভেদের রাজনীতিটা পছন্দ করি না। আমাকে নিয়ে কেউ কথা বলুক, এটা আমাদের হজম করার শক্তি আছে, কারণ জামাত ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করে আসছি। এত প্রতিকূল পরিস্থিতি কেউ মোকাবেলা করে নেই, বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন এটা করে নেই যেটা জামাত ইসলামী ছাত্র শিবির করেছে। কিন্তু আমার খুব দুর্ভাগ্য মানে আমার খুব বিস্ময় লাগে যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে কেউ সহ্য ক্ষমতা, ধৈর্যের নসিহত করেন যে জামাত ইসলাম আরও সহিষ্ণু হওয়া উচিত। আপনি একটা ইটকে সহিষ্ণু হতে বললে মানে ইট আসলে আপনাকে উপহাস করবে এই হিসাবে যে একটা ইটকে প্রথম সায়স্তা করা হয়েছে, এটা মানে বাক্সে দেওয়া সাইজ করা হয়েছে, তারপর তাকে রোদে শুকানো হয়েছে, তারপর তাকে আগুনে পোড়ানো হয়েছে, তারপর তাকে ভেঙে খোয়ায় পরিণত করা হয়েছে। এই ইটের খোয়াটাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই খোয়া তোমার তার একটু ধৈর্য ধরা উচিত, এ তখন বলবে ভাই আমার জায়গায় আপনি আসেন, বুঝতে পারবেন ধৈর্য কাকে বলে, কত বড় কাকে কী। তো জামাত ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তারপর এই পর্যন্ত আমাদেরকে আসতে হয়েছে। সুতরাং আমাদেরকে যদি কেউ ধৈর্যের নসিহত করেন, আমাদেরকে যদি কেউ সহ্য ক্ষমতা, সহিষ্ণুতার নসিহত করেন, তাহলে তাকে 1000 বার ভেবে তারপর আমাদেরকে এই কথা বলার অনুরোধ করবো আমরা। আগামী রাজনীতিতে সাদিক কায়েম, ফরহাদ বা সিকবাবের সম্ভাবনা বা প্রত্যাশা কেমন হতে পারে? আমাদের আন্দোলনে ত্যাগ এবং কোরবানির যেমন মূল্যায়ন আছে, আবার এই মূল্যায়নটা এরকম না যে তাকে প্রাপ্তি হিসাবে দেওয়া হচ্ছে, এটা তার অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাবে সংগঠন। তার ব্যক্তির কোনো খায়েশ, তার ব্যক্তির কোনো পছন্দ অপছন্দ, তার ব্যক্তির কোনো উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ পূরণের জন্য এটা হাতিয়ার হিসাবে ব্যবহার করার শফিকুল ইসলাম মাসুদ সাদিকের কারো সুযোগ নেই। এই সুযোগ আমাদের এখানে সিস্টেমই এটা অ্যালাউ করা হয় না। আপনার ত্যাগ কোরবানি আছে, এটার জন্য আমরা মনে করি যে এটা জনগণই আপনার এটা দুনিয়ায় প্রতিদান দেবেন, আল্লাহ তাআলা আপনার মন প্রতিদান দেবেন। বাকি এটা আপনার এক্সপিরিয়েন্স হিসাবে এই সংগঠনে আপনি এটাকে ইনভলভ করবেন, আপনি কতটা সংগঠনকে এগিয়ে দিতে পারেন। কারণ আমাদের সংগঠনটা শিখাই হচ্ছে ত্যাগের রাজনীতি, এখানে ভোগের কোনো ব্যাপার নাই। আপনি ত্যাগ করেছেন বলে এখন আমাকে অনুমতি দিতে হবে যে ঠিক আছে আপনি এখন ভোগ করতে পারবেন, এই সুযোগও কেউ চায় না এবং এই সুযোগ সংগঠনও কাউকে দেয় না। বরং এই ত্যাগওয়ালা ব্যক্তিটাই যদি আবার সংগঠনের সামান্যতম শৃঙ্খলা লঙ্ঘন করে, তাকে চুল পরিমাণে ছাড় দেওয়া হয় না। আমি নাম বলছি না, এরকম আমাদের 2-4 জন আছেন, হয়তো কোনো কারণে তিনি বিভ্রান্ত হয়েছেন, অনেক ত্যাগ কোরবানি আছে তার জীবনে, কিন্তু আদর্শ থেকে তিনি বিচ্যুত হয়েছেন, সাথে সাথে তার ব্যাপারে সংগঠন অস্থায়ী সিদ্ধান্ত হয় না অনেক সংগঠনে, যে সকালে সিদ্ধান্ত হয় বিকালে নাই, আবার এক দলে সিদ্ধান্ত হয়েছে বিকালবেলা আরেক দলে গিয়ে জয়েন করছে। জামাত ইসলামী সিদ্ধান্ত হয়েছে যেটা, ও সিদ্ধান্ত বহাল আছে এখন পর্যন্ত। নির্বাচনের আগে অনেক রকম প্রতিশ্রুতি দেয়,
বা কাজ করবে বা মুখে মুখে অনেক বুলিয়া ওঠে, কিন্তু আমরা দেখছি যে মানে অতি গোপনীয়তা রক্ষা করেও আপনার এলাকার খোঁজখবর নিতে নেই আগে। 5ই আগস্টের পর তো একেবারে শ্বশুরে যাচ্ছেন বা অনেকটা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন যে এই কাজটা কীভাবে কীভাবে আমরা দেখি ভিডিওতে, মানে এটা কেন বা এতটা মানে ব্যস্ত হওয়ার ব্যাপারটা যদি আসলে মানে জনগণের সেবা করাটা আমি অনেক সময় বলি যে ইজ লাইক এ এডিকশন। আমি আপনাকে বলি, আমার এই ফোনটা রাত্রিবেলা আমি যখন ঘুমাই তখন একটা সময় এটাকে আমি এরোপ্লেন মোড করে ফেলি, ধরেন যখন একদম ফুল বিশ্রামে যাই। সকালে উঠে যখন এটা আমি ওপেন করি 3:30 4টা কোরআন পড়ার জন্য, অনেক সময় হার্ড কপি থেকেও পড়ি, মোবাইল থেকেও পড়ি। প্রথমে ওপেন করে দেখি যে মানে কল্যাণমূলক কাজের জন্য আমার কাছে অন্তত এখানে 150 মেসেজের মধ্যে কল্যাণমূলক কোনো মেসেজ আমার কাছে আছে কিনা, কল্যাণ করা যায়, কারো উপকার করা যায়। কারণ কেউ হসপিটালে আছে, তার বিলটা কমাইতে হবে, কেউ হসপিটালে আছে, তাকে একটা অ্যাম্বুলেন্স দিতে হবে, কেউ হসপিটালে আছে, ডাক্তারের সিরিয়াল দিতে হবে, কারো একটা চাকরি আটকে আছে, একটু আমি সুপারিশ করে দিলে ওটা হয়তো মানে ওভারকাম হবে। এইটা দিয়ে আমি আমার দিনের কাজটা আমি শুরু করি। সকালবেলা আমি শুরুই করি একটা কল্যাণমূলক কাজ দিয়ে। বাউফলে আমি যেটা বলি যে বাউফল আমার প্রিয় এলাকা। আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান প্রায় 40 বছর সেখানে কয়েকটা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। একটা কলেজের তিনি সর্বশেষ 3.5 বছর প্রভাষক ছিলেন। সেখানে অসংখ্য ছাত্র আছে তারা আমাকে অসম্ভব স্নেহ করেন, আমাকে দোয়া করেন, ভালোবাসেন। এবং আব্বার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তার জন্য দোয়া করেন সবাই। এবং তিনি একজন সৎ, আদর্শবান এবং নীতিবান একজন মানুষ হিসাবে তার শিক্ষকতা জীবন তিনি পার করেছেন। সেই জায়গায় আমি ছাত্রজীবন থেকে আমার এলাকার জন্য আমি চেষ্টা করে আসছি। এবং আমি বলি যে প্রতিশ্রুতি দেওয়ার কথাটা বলেছেন না, আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি বাস্তবে কাজ করার চেষ্টা করতেছি। কারণ প্রতিশ্রুতি তো দেব কখন, যখন আমি কাজ করতে পারতেছি না। আমি বলি যে আমি এখন যতটুকু আমার সক্ষমতা আছে এই সবটুকু নিয়ে আমি কাজ করতেছি। আমার বগা সেতু নিয়ে আমি কয়েকবার দেখা করেছি উপদেষ্টা মহোদয়ের সাথে। আলহামদুলিল্লাহ এটা একটা পর্যায়ে এখন আমাদের অনেক ভাইয়ের প্রচেষ্টার সাথে আছে, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমাদের নদী কবলিত এলাকা আপনি জানেন, উপকূলবর্তী আমাদের থানা, বেশ চারদিক থেকে নদী ঘেরা করা, নদী ভাঙনের ব্যাপার আছে। আমি কয়েকটা ভাঙন, ধুলিয়া, কারখানা, তারপরে নিমদি, তাঁতেরকাটি, তেঁতুলিয়া যেটা আছে, ধানদি, এই জায়গাগুলো আমি নিজে পরিদর্শন করেছি এবং সেখানকার ভাইদের সাথে কথা বলেছি। এবং ইতিমধ্যে আমাদের সৈয়দা রেজওয়ানা হাসান যিনি উপদেষ্টা, ওনার সাথে আমি দেখা করেছি। উনি ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং কী যে কাজের নির্দেশনা দিয়েছেন এভাবে। এবং আমাদের সন্তানদের, পরবর্তী তরুণ যুবক যারা, তাদেরকে মাদক মুক্ত করার জন্য আমি বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। আমি আমার বাউফলকে বলা হয়ে থাকে এটা হচ্ছে শিক্ষিত এলাকা। এখান থেকে ছেলেরা যেন শুধু দেশ না বিশ্বে নেতৃত্ব দিতে পারে। আমি 2007 সালে একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছিলাম, সেখান থেকে এখন আমার কাছে হিসাব আছে যে প্রায় 50 জনের মতো সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেন এখন। আমার সেই সময় দেওয়া ক্রেস্ট শিবির থেকে আমি একটা সংবর্ধনা দিয়েছিলাম 750 স্টুডেন্টদেরকে, যারা ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এইবার আমি 2025 সালে বাউফল সরকারি কলেজ মাঠে প্রায় 10,000 ছাত্রছাত্রীকে আমি তাদেরকে সংবর্ধনা দিয়েছি এবং তার সাথে শিক্ষক শিক্ষিকা মেলা প্রায় 20-22 হাজার উপস্থিতি আমার একটা ভালো প্রোগ্রাম হয়েছে। আমি আশা করি যে তারা আগামী 15-20 বছর পর শুধু দেশ না, দেশের বাইরে বিশ্বে তারা ভূমিকা পালন করবে। তা আমি আমার বাউফলে আমার কোনো কৃতিত্বের প্রয়োজন নাই, আমি চাই আমার বাউফল কৃতিত্ব অর্জন করুক। আমি আমার ছেলেদেরকে, মেয়েদেরকে সেদিন বলেছি যে তোমাদের হাতে আমি ক্রেস্ট দিলাম না, তোমাদের হাতে আমি বাংলাদেশটাকে তুলে দিলাম। এবং তাদের কাছ থেকে আমি 3টা ওয়াদা নিয়েছি। 3টা ওয়াদা নিয়েছি মানে তাদের 3টা শপথ করিয়েছি। একটা হচ্ছে নো করাপশন, গুড গভর্নেন্স, আর একটা হচ্ছে আমরা নাগরিকদের অধিকার নিশ্চিত করব। এই 3টা জিনিসকে সামনে রেখে আমি বাউফলে কাজ করছি। করাপশন থাকবে না, ফ্রি করাপশন। সেকেন্ড, আমরা বলেছি যে এখানে আমরা আমাদের সবচেয়ে বড় যেটা গুড গভর্নেন্স, আমরা একটা সুশাসন এখান থেকে উপহার দিতে চাই। থার্ড হচ্ছে আমরা প্রত্যেক নাগরিকের সম্মানজনক অধিকার, ন্যায্য অধিকারটা আমরা নিশ্চিত করতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
যে দলেরই হোক, এবং আমি একটা কথা খুব গর্বের সাথে বলি যে আমি রাজনীতি করি ঢাকায়, আর বাউফলে হলো আমার বাউফলবাসী, ওখানে আমার কোনো রাজনীতি নেই। আমি রাজনীতি যখন ওই পদ্মা পার হয়ে যাই, সেতু সেতু পার হয়ে গেলে আমার মাথা থেকে আমি রাজনীতি ছেড়ে দিই, এবং আমি বাউফলবাসীকে বলি, আমার রুমে যারা আসেন আমি তাদেরকে জিজ্ঞেস করি না আপনি কী করেন, আপনি হিন্দু না মুসলমান, আপনি কোন দলের লোক, এটা আমি জানতে চাই না। একদম শুধু যদি তার ব্যাপারে স্পেসিফিক কোনো তথ্য থাকে, সে ফেসিস্টের পথধারী কোনো বিশেষ ব্যক্তি ছিল, অপরাধ করেছে, অন্যায় করেছে, এটা ব্যতিক্রম, এটা এই লোকরা আমার ধারে কাছে আসার সাহস করে না আলহামদুলিল্লাহ। বাকি সবাইকে আমি বলি আপনি আমার বাউফলের মানুষ, আপনার জন্য আমার দরজা খোলা না, বরং আপনার দরজায় নক করে আপনার কল্যাণটুকু আমি পৌঁছে দেবো। রাজনীতিবিদরা বলেন না সবার জন্য আমার দরজা খোলা, এটার মধ্যে কিন্তু এক ধরনের মানে আমিত্ববোধ কাজ করে আর কি, যে আমার দরজায় সবাই আসতে হবে। আর আমি বলি যে আপনার দরজা আমি নক করব, আপনার কল্যাণ আমি আপনার কাছে পৌঁছে দেবো, দিস ইজ ইসলাম। আমি বাউফলে এটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা প্রশ্নটা একটু কমপ্লেক্স বা কঠিন হয়ে যায় কিনা, যে আপনি তো আসলে নিবেদিত প্রাণ এলাকার জন্য কাজ করতেছেন, আপনার প্রত্যাশাও আছে, আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে মানে আপাতত প্রাথমিকভাবে আর কি জামাতের পক্ষ থেকে। আর রাজনীতিতে আসলে শেষ বলে কোনো কথা নেই, কোনো কারণে যদি ফেল আসে বা এমপি না হতে পারেন, তখন কি খুব বেশি কষ্ট পাবেন বা কাজ কি থেমে যাবে? আমি এটা তো আপনি এখন কোশ্চেন করেছেন, আর এটা আমি বাউফলে সবসময় বলি যে আমি মন্ত্রী এমপি হওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আপনাদের কল্যাণের জন্য, আমি আপনাদের জন্য কাজ করার জন্য। সুতরাং সেই কাজ আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার যতটুকু আল্লাহ সক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দক্ষতা আল্লাহ নেয়ামত হিসেবে দিয়েছেন, আমি এটা কাজে নিয়ে যতদিন বেঁচে আছে আমি করে থাকব। তবে আপনি প্রশাসনিকভাবে বা জনপ্রতিনিধিত্বের কিছু সক্ষমতা আছে, সেই সক্ষমতাটা না আসলে ওই কাজটুকু হয়তো আমি করতে পারবো না। বাজেট পাওয়া যায়, এটা বাজেট, আমি উদাহরণ দিয়ে বলেছি, একটা মসজিদ করার জন্য আমাকে একটা প্রতিষ্ঠান অনুমোদন দিয়েছে, বড় প্রতিষ্ঠান, বিদেশি। ওই সময় অনেক আগের কথা, আমি কোনো দলের নাম বলছি না, বলল যে শুধু সংসদের মানে যিনি আপনাদের এখানে যিনি সংসদীয় মানে জনপ্রতিনিধি, তার একটু অনুমোদনটা লাগবে। ওনার কাছে আমি গেলাম, উনি আমাকে দিল না। তখন আমি জাস্ট ছাত্র শিবিরের রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি, উনি আমাকে দিল না। আমি তখন এই কথাটা আমি একটা প্রোগ্রাম করে ওই মসজিদে মুসল্লি যারা বললাম যে দেখেন, আপনারাও ভালো চেয়েছেন, আমিও ভালো চেয়েছি, কিন্তু আমার হাতে আজকে ক্ষমতা না থাকার কারণে আমি কাজটা করতে পারলাম না। তখন ওই সময়, এটা 2006 সালের কথা বলছি আপনাকে, ওই সময় ওনারা আমাকে বলল যে মাসুদ তুমি চেষ্টা করেছো না, এই মসজিদে তোমাকে বলছি, তোমাকে আমরা এই ক্ষমতা একদিন তোমার হাতে তুলে দেব। এই জন্য আমি বিশ্বাস করি যে বাউফলবাসী আমার হাতে ক্ষমতা তুলে দেবে না, বরং তারা ভালো কিছু কাজ করার জন্য আমার পরিধিটা তারা বৃদ্ধি করে দেবে। আর বাউফলে আমি কাউকে প্রতিপক্ষ বলি না, আমার প্রতিপক্ষ সবচেয়ে আমি যদি আমাকে নষ্ট না করি, আমি যদি আমাকে অন্যায়ের দিকে ঠেলে না দিই, আমি যদি আমাকে অন্যায়ের সাথে আপোষ না করি, আমি বিশ্বাস করি বাউফলবাসী আমাকে পরাজিত করবে না। ইসলামিক ঐক্য একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এখন, মানে এটার পেছনে পক্ষে বিপক্ষে অনেক কাজ আছে, কথা বক্তব্য আছে। কেউ কেউ বলছে যে ইসলামিক ঐক্য যদি শক্তি দেখাতে পারে তাহলে দেশে এবার একটা অন্যরকম অবস্থা হবে। আবার কেউ কেউ বলছে যে জামাত এবং এনসিপি যদি একসাথে নির্বাচন করে ইসলামিক ঐক্য সহ, তাহলে বিএনপির জন্য এটা একটা বড় একটা চ্যালেঞ্জ হবে বা মহাপরীক্ষা হবে। আবার কেউ কেউ বলছে যে জামাত সহ ইসলামিক শক্তি আর জাতীয়তাবাদ শক্তি যদি পাশাপাশি বা প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায়, তাহলে আওয়ামী শক্তি বা ইন্ডিয়ার যেটা হেজিমনি আছে সেটাও আসবে না, দেশের সাথে কাজ করবে তারা। এই তিনটা বিষয়ে আপনার ব্যাখ্যা আসলে কি? দেখেন, তিনটা বিষয়কে আমি একভাবে বলি, সেটা হচ্ছে আমাদের প্রথম দুটো কথা মাথায় রাখতে হবে। একটা হলো সবার আগে বাংলাদেশ, আর একটা হলো সবাই মিলে বাংলাদেশ। আমাদের কিন্তু একটা কথা চালু আছে, আমি বলি যে এটার সাথে আমাদের এই কথাটাকে মিলাতে হবে। সবার আগে বাংলাদেশ বলতে গিয়ে আমি যেন অন্যদেরকে পিছনে ফালাই রেখে আমি শুধু আগাই না যাই, তাহলে কিন্তু পিছনে যারা পড়ে থাকবে তারা আপনাকে টেনে ধরতে চাইবে যে ভাই আমাকে রেখে আপনি গেলেন কেন, আপনি যান আগে ঠিক আছে, কিন্তু আমাকেও তো সাথে নেবেন। সেই জন্য সবার আগে বাংলাদেশ, আর জামাত হিসাবে আমি বলি যে আমরা সবাই মিলে বাংলাদেশ। এখন দেখেন, আপনি একটা সরকার যেই গঠন করুক, জনগণ যাকে ভালো মনে করবে তাকে দিবে। ওই সরকারকে পরিচালনা করার জন্য কিন্তু একটা শক্ত এবং অত্যন্ত দক্ষ একটা বিরোধী দলেরও প্রয়োজন হয় একটা দেশে। আমাদের দেশে সরকার শেখ হাসিনা ব্যর্থ হয়েছে কেন? সে সরকার হিসাবে যেমন ব্যর্থ হয়েছে,
সে কোনো বিরোধী দল তৈরি করতে দেয় নাই, এই কারণেই ব্যর্থ হয়েছে। তো আমি মনে করি যে সামনে ইলেকশনের ডেডলাইন যখন তৈরি হবে তখন এই মানে জোটের প্রশ্নটা আরেকটু মজবুত হবে। এখন পর্যন্ত প্রত্যেকেই কিন্তু তার নিজ নিজ দল নিয়ে গোছানোর কাজে ব্যস্ত আছে। দল গোছানো, নির্বাচনী এলাকা গোছানো, এই কাজগুলোর ফাঁকে ফাঁকে কিছু জোটের আলোচনা চলমান আছে। এই জোটের আলোচনাগুলো চূড়ান্ত হতে বা এটা আরেকটু ম্যাচিউরড হতে আমাদের ইলেকশনের ডেডলাইনটা পেতে হবে। ইলেকশনের ডেডলাইন যখন হবে, ইলেকশনের মুডে যখন দেশটা ঢুকবে, রাজনীতিবিদরা যখন এখন কিন্তু সংস্কার, বিচার, অনেক বিষয় নিয়ে, জুলাই সনদ, অনেক বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনার মধ্যে রাজনীতিবিদরা আছে এবং অ্যাটেনশনটাও কিন্তু ইলেকশনমুখী এখনও হয় নাই। সেই জায়গায় আপনি জোটের আলোচনা যতই করেন, এটা এখন খুব হালে পানি পাবে না। এটা করার জন্য আপনাকে আরেকটু সময় নিতে হবে। তবে যে আলোচনাগুলো হচ্ছে, ইসলামপন্থীদের একটা জোটের আলোচনা হচ্ছে, এর অর্থ এই নয় যে এখানে বামপন্থীরা বা অন্যপন্থী যারা আছে, মধ্যমপন্থী, ডানপন্থী, দক্ষিণপন্থী, যা বলা হয়, এরা জায়গা পাবে না, ব্যাপারটা তা না। বাট তাদের নিয়েও একটা আমরা এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে চাই জামাত ইসলামী, সেখানে সকলের অধিকার থাকবে। এই যে পিয়ার পদ্ধতি আমরা বলছি কেন, ছোট দলেরও যেন মর্যাদা থাকে, সম্মান থাকে, এই জায়গাটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। কোনো একটা দল যেন এককভাবে কারো উপরে কর্তৃত্ব করছে, সেটা জামাত ইসলামী যেন না হয়। প্রভাব বিস্তার করে জামাত ইসলামী কাজ করছে, এটা যেন জনগণ বুঝতে না পারে। জনগণের ভয় কিন্তু এই জায়গায়। এই যে আমাদের কাছে অনেক লোক আসে, বলে যে মাসুদ ভাই কাজটা একটু এখনই করে দেন। আমি বললাম কেন, 6 মাস পরে করলে কি হবে, ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা পারবো না। হবে না কেন? বলছে হয় টাকা নেবে, না হলে জানতে চাইবে আমি ওই দল করি কিনা। তা আমাকে কোনো একটা দল করে আমার এই ন্যায্য কাজটা আমাকে পেতে হবে কেন, অথবা টাকা দিয়ে আমাকে এই কাজটা করতে হবে। এই ভয়টা কিন্তু আমরা জামাত ইসলামী থেকেও এখনও দূর করতে পারি নাই। এটা জামাত ইসলামী, আমি বলবো যে এটা আমাদের দায়বদ্ধতা আছে। প্রত্যেকেই আমাদের কাছে সবাই তাড়াহুড়া করতেছে। আমরা যতই বলি যে এটা এই সময় হবে না, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, এটা নির্বাচিত সরকার, এখানে বলছে ভাই আমরা তখন বিপদে পড়ে যাব। তার মানে কি? তার মানে এই সরকারের আমরা যেমন একটা নির্বাচনও চাই, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের অধিকার নিশ্চিত করবে, এই আশ্বাসের জায়গাটা কিন্তু আমরা এখনও রাজনীতিবিদ হিসেবে তৈরি করতে পারি না। সেই জায়গায় জোট যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে জনগণকে জোটবদ্ধ করে একত্রিত হয়ে কাজ করাটা রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি, রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি এটা আমাদেরকে মাথায় নিতে হবে। আপনি জোট করা মানে এই হবে না যে বাকি যে জোটে নেই সে হলো আপনার 1 নম্বর প্রতিপক্ষ। তাহলে আপনি জোট যত বড়ই করেন, আওয়ামী লীগের চেয়ে আর এর চেয়ে বড় ফ্যাসিস্ট মানে এর চেয়ে বড় ক্ষমতাবান আর কেউ বাংলাদেশে হবে আমি এটা বিশ্বাস করি না। তাকে পদত্যাগ করতে বললাম আমরা, সে দেশ ত্যাগ করলো কেন? করছে তো এই জন্য যে সে ছাড়া আর কাউকে পাত্তা দেয় নাই। তো একই চরিত্র যদি জামাত ইসলামের মধ্যে আসে, জামাত ইসলামীকে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি সেই জায়গায় মনে করি যে শুধু জোট না, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে জাতীয় জোটের একটা রূপরেখা আমাদের সামনে আসলে নিয়ে আসতে হবে, সবাই মিলে কাজ করা। ভালো উদ্যোগ, সামাজিক যে কোনো উদ্যোগই একটা, আপনি গোটা পৃথিবীতে আপনি নিশ্চয়ই আমার চেয়ে আরও ভালো জানবেন যে গোটা পৃথিবীতে গভর্নমেন্টের উদ্যোগটা যতটা একটা রাষ্ট্রকে শক্তিশালী করে, তার চেয়ে প্রাইভেটাইজেশন যেটাকে বলে, ব্যক্তিগত উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে যে রাষ্ট্রটা এগিয়ে যায়, পৃথিবীতে কিন্তু সেই রাষ্ট্রগুলোই সবচেয়ে সাস্টেইনেবল হয়। ঠিক আছে? তো সেই জায়গায় আমি আজহারী ভাইয়ের পুরো কাজগুলো সম্পর্কে আমি এখনও জানতে পারি নাই। যতটুকু শুনেছি যে তিনি শিক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু কাজ হাতে নিয়েছেন এবং সেই কাজে আমি চাই যে উনি এগিয়ে যাক এবং আমার দেশকে প্রেজেন্ট করুক, আমার দেশকে গোটা বিশ্বের সামনে যেন এটাকে একটা মডেল সেট আপ করতে পারেন, সেজন্য প্রত্যাশা, দোয়াও রইল এবং শুভেচ্ছা রইল, আগাম অভিনন্দন।